শুরু হয়ে গেল আজকের ভূত এফএম এবং ভূত এফএম এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আর শুরুতেই একটা গল্প দিয়ে শুরু করতে চাই। ঠিক গল্প নয়, আমার একেবারেই নিজের জীবনের অভিজ্ঞতাই বলবো। বেশি দিন আগেরও নয়, গতকালকের ঘটনা। তার আগে জানিয়ে দিই যে সাথে আছি রাসেল এবং আমার সাথে আজকের গেস্ট যারা আছে তাদেরকে তা পরিচয় করিয়ে দিবই। তার আগে বলি গত রাতের একটা ঘটনা, এবং আমি নিজে প্রচন্ড রকমের ভয় পেয়েছিলাম যে ঘটনাটার কারণে। গতকাল রাত্রে এবং তার আগের দিন রাত্রে এরকম হচ্ছে যে মাঝরাতে বলবো না, আর একটু পরে, এবং প্রতিদিনই একই সময়ে 2:20 সময় আমার ঘুম ভেঙে যায়। গতকাল রাতে ঠিক ঘুরতে যখন 2:20 বাজে, আমি বাসায় পুরোপুরি একা ছিলাম এবং বাসায় কোনো ধরনের কোনো আলো ছিল না। এবং সেই সময় আমার মনে আছে যে আমার রুমে টিভি চলছিল এবং আমি টিভি চালিয়ে ঘুমিয়ে গেছিলাম। যখন ঘুমটা ভাঙলো তখন দেখলাম যে লোডশেডিং চলছে। তো আমি নিজে যেহেতু রাতে ভয় পাই, হাতের কাছে যে টর্চ লাইট রাখি সবসময় একটা, সেই টর্চ লাইটটা কালকেও ছিল, এবং সেই টর্চ লাইটের আলো দিয়ে আমি ঘরটাকে আলোকিত করলাম। এবং আলোকিত করার আগে কিছু ঘটনা ঘটেছিল। ঘুম থেকে উঠে দেখলাম যে একেবারে পুরোপুরি লোডশেডিং চলছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এবং ওই সময় সবচাইতে ভয়ঙ্কর যে ব্যাপারটা হয়েছিল যে কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই জেনারেটর চালু হয়ে যায় এবং প্রচন্ড শব্দ করে জেনারেটর চালু হয়। কিন্তু গতকালকে সেরকম কোনো জেনারেটর চালু হয় নাই বা এরকম কোনো কিছুই হলো না। হঠাৎ করে আমি দেখলাম আমার নাকে একটা গন্ধ আসছে, এবং আমি ভূত এফএম করতে গিয়ে এখানে যারা ভূত স্পেশালিস্ট রয়েছেন তাদের সাথে আমি কি বলবো, বিভিন্ন সময় তাদের কাছ থেকে শুনেছি যে পোড়া একটা গন্ধ পাওয়া যায়। কিন্তু আমার গন্ধটার সাথে এই গন্ধটার পার্থক্য যেটা, তাদের গন্ধটার সাথে এই গন্ধটার পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছিল আমি বাসায় একা, সুতরাং কোনো চান্স নেই। আর আমার বাসায় যদি অন্য কেউ থাকতো, যেমন আমার বাবা, তিনি কি বলবো স্মোক করেন না, কিন্তু পুরোপুরি মনে হচ্ছে যে আমার পাশে বসে কেউ স্মোক করছে, একদম পাশে বসে। আমি পুরো তামাক পোড়ার গন্ধটা পাচ্ছি, এবং খুবই ভয়াবহ একটা সিচুয়েশন। আমি চোখ খুলতে চাচ্ছিলাম না যে সামনে কি দেখে ফেলবো, প্রচন্ড ভয় লাগছিল। এবং বিশ্বাস আমি জানি না যে কেউ করবে কিনা, ঘটনাটা শুধুমাত্র আমি জানি যে কি ভয় পেয়েছিলাম। তারপর চোখ না খুলে আমি আস্তে আস্তে হাতড়ে টর্চ লাইটটা খুঁজে বের করলাম এবং ওরা জ্বালালাম। এবং জ্বালানোর পরে যেটা হলো যে ঘরের যেদিকে দরজা দক্ষিণ দিকে, সেই দিকটাতে আলোটা দিলাম। এবং কি আশ্চর্যের ব্যাপার, ধীরে ধীরে গন্ধটা কমতে শুরু করলো। এটা আমার ভুল হওয়ার কোনো চান্স নাই, কারণ আমি একদম পুরোপুরি ততক্ষণে উঠে বসেছি এবং আমি দেখতে পাচ্ছি, আমি যখন পুরো ঘরটাকে দেখতে পাচ্ছি, কোথাও কোনো আলো নেই, শুধুমাত্র আমি চার্জারটা জ্বালালাম, চার্জার টর্চ লাইট যেটা। এবং তারপরে সিগারেটের গন্ধটা আস্তে আস্তে কমতে শুরু করলো, এবং তারও কিছুক্ষণ পরে নিকট একটা শব্দ করে জেনারেটর চালু হয়ে গেল। কিন্তু এই মাঝখানের ওই সময়টা, জেনারেটর প্রতিটা সময় আমি দেখি যে কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই জেনারেটর চালু হয়ে যায়। আমি বাইরে যাইনি এবং দেখিনি যে বাইরের যে সমস্ত কি বলবো যে বাড়ি ঘরগুলো, সেগুলো আসলেও আলোকিত নাকি অন্ধকার, বা আসলেই লোডশেডিং হয়েছিল কিনা। কিন্তু জেনারেটরটা বেশ পরে চালু হয়েছিল, এটুকু আমার মনে আছে। এবং মাঝখানের সময়টাতে কি ঘটেছে, কি হয়েছে, কেন হলো, তার কোনো উত্তর নেই। হতে পারে আপনাদের কাছে কোনো উত্তর থাকতে পারে, সেই উত্তরটা আপনারা ইচ্ছে করলে আপনাদের এই বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে আমাকে জানাতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সঙ্গে তো সাকিব ভাই আছেন, আমাদের সঙ্গে জিবরান ভাই তো আছেনই, তাছাড়া আমাদের দুজন নতুন গেস্ট রয়েছেন, তাদের সাথে একটু পরিচয় করে দেবো। আমার বাম দিকে একদম আছেন সাগর ভাই, একটু আপনার পরিচয়টা দিবেন সাগর ভাই। আমি সাগর, আমি প্রফেশনালি অ্যাডভার্টাইজিং ফার্মে আছি, মিডিয়াকমে। সাইড প্রফেশন হিসাবে বলতে পারি, প্রফেশন না ফ্রিল্যান্সার, স্কাল্পটর, পেইন্টার। ওকে, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে আরেকজন আছেন, এবং তাদের কাছে আমরা শুনবো তার পরিচয়টা কি, এবং সেই পরিচয়টা একটু জেনে নিই।
আমাদের আরেকজন গেস্ট, এবং সাগর ভাই কিন্তু একটা কথা বলে রাখি এর মাঝখানে, যে ভূত স্পেশালিস্ট, তার জীবনের এতগুলো ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা একে একে শুনবো আজকে। সেই সাথে গত সপ্তাহে আমরা অনেকের সাথে হয়তো যোগাযোগ করতে পারি, তারা যারা SMS করেছিলেন তাদের মধ্যে থেকে দু একজনের সাথে আমরা কথা বলবো। আমরা আরেকজনের সাথে পরিচিত হই। আমার নাম রিজওয়ান, আমি বেসিক্যালি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কনসালটেন্সির সাথে আছি। ওকে, সো সবার জীবনে বুঝতেই পারছেন যে ভূতের ঘটনার কারণেই তারা আছে এখানে। সাকিব ভাই, আমরা শুরু করতে পারি কিভাবে? শুরু করি। আই থিঙ্ক গতবার আমরা অনেক ইন্টারেস্টিং SMS পেয়েছিলাম, যেগুলো আমরা আসলে টাইম পাইনি, মানে গল্প বলতে বলতে। আচ্ছা, প্রথমে যদি আমরা আমাদের যারা লিসনার্স আছেন ওদের স্টোরিগুলো যদি কটা শুনতে পারি। আচ্ছা, সেই জন্য আমাদের তো ফোন কলে যেতে হবে। আমরা এইখান থেকে শুরু করে তারপরে এর পরে SMS এ যাই। ফাইন, নো প্রবলেম। তাহলে শুরু করবেন কে? আমি গেস্ট দিয়ে শুরু করি। ওকে, আগে তো তাহলে আমরা সাগর ভাইয়ের কাছে শুনি। সাগর ভাইয়ের নিজের সাথে অনেক উদ্ভট টাইপের ঘটনা আছে, এবং আমি যখন কথা বলছিলাম তখন জানতে পারলাম যে তিনি যে রুমে থাকেন সেই রুমের সামনে, জানালার সামনে, তাই না, দুটো কবর আছে, এবং সেই বাসায় অনেক উদ্ভট ঘটনা ঘটেছে। কি কি হয় সাগর ভাই আপনার সাথে? আসলে জানালার সামনে দুটা তো মানে আছেই, সেটা জানালার সামনে দুটো তো আমরা মানে কি জন্মের পর থেকেই দেখতেছি যে দুইটা কবর। এবং আমার বাবা যখন বাড়িটা কেনে, তখন মানে জায়গাটা কেনে, তখন কিনে বাড়ি টাড়ি করার পরে আমরা জানতে পারি যে ঠিক আমি যে রুমটা থাকি এই রুমটার নিচেও মানে কি কতগুলি কবর ছিল আর কি। মানে যারা জায়গাটা বিক্রি করছে তারা না জানায় বিক্রি করছে যে এটা একটা তার কবরস্থান হিসাবে দান করছিল, পরে আবার বিক্রি করে দিয়েছে। ওকে, আচ্ছা, এখন কি দিয়ে শুরু করবো? মানে আপনার সাথে যে উদ্ভট টাইপের কিছু অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতো ছোটবেলা থেকে, সেগুলো একটু শুনি। আচ্ছা, ছোটবেলা থেকে যেটা ঘটে সেটা যেমন যেটাকে আমরা কালচারালি সবাই বলে যে কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজে যেটা বলে যে বোবায় ধরা, এইটা মানে কি আমার জন্য একটা টাইপের মানে ভয়াবহ এক্সপিরিয়েন্স। মানে আমার বয়সন্ধিকাল থেকে শুরু করে এই 27-28 বয়স পর্যন্ত মানে রেগুলার রাতে আমি মানে ঘুমালে রেগুলার রাতে এটা হইতো। ওকে, এটা হতে হতে তারপরে একদিন কোনো একদিনের এক্সপিরিয়েন্স এমন যে হয়তো আমি ঘুমের মধ্যে না কিসের মধ্যে যাই না, ঘুম থেকে জেগে দেখি আমি বিছানা থেকে 6 ইঞ্চি উপরে। ওকে, তখন চিৎকার করে উঠলে তাড়াতাড়ি ম্যাক্সিমাম দিনে যেটা হতো আম্মা দৌড়ে আসলে তারপর আবার ঘুমাতাম, আবার এবং একই ঘটনা। মানে কি সেই ঘটনাটা হচ্ছে যে আমি দুইটা ক্যারেক্টার স্বপ্ন দেখতাম। একটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলা, আচ্ছা, এ দেখতাম আমার খাটের পাশে এসে দাঁড়ায়, হঠাৎ এক গাদা চুচু দিল চোখের মধ্যে, ঘুম থেকে করে নাই। আচ্ছা, এবার দেখতাম যে বাসে করে যাচ্ছি, স্বপ্নের মধ্যে বাসের জানালা দিয়ে পা ঝুলায় আমার ক্রমাগত মুখের মধ্যে লাথি দিচ্ছে। আর আরেকটা ক্যারেক্টার দেখতাম, সেটা ছোটখাটো একটা বামন টাইপের কালো চিকনা। আচ্ছা, সেটা আমার জানালার দিকে, কবরের দিকে যে ছোট জানালাটা, এটা দিয়ে বেয়ে দেখতাম যে ঢুকেছে, ধরতো বললে। আর ওই সবসময় সবার যেটা হয়, নড়াচড়া শক্তি থাকে না, চিৎকার করার কোনো ইয়ে থাকে না, অনেকক্ষণ গোগানির পরে ঘুম ভাঙে। এবং একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে আমার বস আসিফ ভাইয়া, রাসেল তুমিও জানো যে সেও ভূতের ব্যাপারে বিশাল মানে আগ্রহী। সে একদিন মানে ক্যাকোডেমনিক একটা ফাইল নামায় এখান থেকে, সেখানে আবার কি একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে। ইলাস্ট্রেশন দেখে আমি ভয় পাই যাই, কারণ আমি যেটা স্বপ্ন দেখি একদম ইলাস্ট্রেশনটা ওইটা দিই। আচ্ছা, এই হচ্ছে গিয়ে স্বপ্নের এক্সপিরিয়েন্সটা সম্ভবত আমি এই ইলাস্ট্রেশনটা মিলে যাওয়া মানে কি অদ্ভুত ব্যাপার না? মানে আপনার তখন কি আবার নতুন করে ভয়টা লাগেনি যে আপনি যেটা স্বপ্নে দেখছেন? ভয় পাইতে সম্ভবত আমি ভালোবাসি, এই জন্যই ভয় পাই। কিন্তু এবং আমার কাছে খুব অদ্ভুত লাগলো যখন আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন আপনি বললেন যে আমি না থাকলে আপনি না একলা। আমি এখনো রাত্রে সবসময় রাত্রে একটা টিউবলাইট জ্বালায় ঘুমাই। অন্ধকারে একলা থাকলে অন্ধকারে ঘুমাতে পারি না। টিউবলাইট জ্বালানোর পরেও ভূত আসে, মানে কি ভূত আসে মানে জানি না আছে কিনা, কিন্তু এটা হয়। আচ্ছা আচ্ছা, বুঝি ঢাকার অদূরে আপনি বলছেন আশুলিয়ার ঘটনাটা যেটা বলি। আচ্ছা, বাসার আরেকটা ঘটনা বলি। বাসারটা হচ্ছে কি, বাসার এই স্বপ্ন দেখা এবং ভূত দেখার ব্যাপারটা পাইছি আমি সম্ভবত আমার আম্মার দিক থেকে। আম্মার নানি যে সে আবার কি মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের অনেক কিছু পারতো। তারপরে আমার খালার ঘটনাটা আমি পরে বলবো, তারও খুব ভয়াবহ এক্সপিরিয়েন্স আছে। আর আমার আম্মা কিছুদিন আগে একটা স্বপ্ন দেখছে, সেটাও খুব ইন্টারেস্টিং, মানে আমাদের ওই ঘর রিলেটেড। এবং সেই দেখছে যে রোজার দিনে একটা মহিলা আসছে সন্ধ্যার সময় জাকাতের টাকা নেওয়ার জন্য, আম্মা দিতে দেরি করতেছে। আম্মা যে ঘরে ঢুকছে, হঠাৎ আম্মা দেখে মহিলা অনেক লম্বা হয়ে গেছে এবং আম্মার ঘাট ধরে সে সিলিং এর সাথে লাগা রাখছে। এবং আমি
পাস করে যাচ্ছি, মহিলা আমি দেখেও দেখতেছি না, মহিলার ভিতর দিয়ে ট্রান্সপারেন্ট, মহিলার ভিতর থেকে পাস করে যাচ্ছি। আচ্ছা। এবং আরেকটা ঘটনা বলি, মানে একটু বড় হয়ে যাচ্ছে। একদিন আমার রুম পাশের রুমে, গেস্ট রুমের মতো, সেখানে আমার কাজিন, আমার খালা, ছোট খালার ছেলে, ও ঘুমাইছে। তো রাত্রেবেলা যথারীতি আমার ওই সময় যা হতো যে স্বপ্ন দেখতাম, কিন্তু ওই দিনে স্বপ্ন দেখতেছি কি ও এসে আমার গলা চিপে ধরছে। তা আমার না এটা একদম রেগুলার হ্যাবিট হয়ে গেছে, আমি আর তাড়াতাড়ি ঘুম ভাঙলে, গোগানিতে ঘুম ভাঙলে পানি খেয়ে আবার ঘুমাতে। পরদিন সকালে যখন ওকে মানে আম্মাকে বললাম ঘটনা, যে কালকে দেখছি যে রুবেল আমার স্বপ্নে এসে ওই ধরছে, তখন আম্মা একটু মানে কি একটু থতমত খেয়ে গেছে। কারণ কি, কারণ রুবেল সকালে একই এক্সপ্লেন বলছে যে আমি যখন ওই স্বপ্ন দেখছি কি আমি ওই ঘর থেকে যাচ্ছি এবং যাওয়ার সময় ওর বুকের উপরে পাড়া দিয়ে ধরে রাখছি। যেটা হচ্ছে রুবেল দেখেছে আপনাকে, আপনি দেখেছেন রুবেলকে। এইটা মানে কি একই দিনের ঘটনা। স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু কি এই ধরনের কোইন্সিডেন্স খুব আসলে কোনো ব্যাখ্যা নাই। আচ্ছা, আর এখন যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে উত্তরা থেকে সাভার আশুলিয়া যাওয়ার যে একটা রোড আছে, দুপাশে বর্ষাকালে পানিতে ডুবাই থাকে একদম, ওখানে কিন্তু এখন যাই না আমি লোকালয় হয়েছে কিনা, এটা যতদিন আগের ঘটনা, তখন কিন্তু পানিতে ডুবা থাকতো। তো এখান থেকে আমার ওয়াইফের বড় ভাই, সে ড্রাইভ করে ফিরছিল, ফিরতে ফিরতে হঠাৎ সামনে একদম অ্যাক্সিডেন্টের মতো একজন মহিলা, বৃদ্ধা মহিলা, ঠিক করে গাড়ির সামনে একদম বাড়ি ধাক্কা লাগছে। ধাক্কা লাগলে সে তো সাথে কাজ তো করছি, সে শ্বাসকে সে কোন রকমের টান, মানে গাড়ি সাইড করে টান দিয়ে চলে গেলে, কিন্তু তার যে কোনো কারণে বিবেকে লাগছে যে আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম, এরকম সকালবেলা আবার ব্যাক করছে এখান থেকে, তো সে ওখানে কাজের জন্য হতে যায়। ব্যাক করার পরে লোকজন তো নাই, আশেপাশে কাউকে যে জিজ্ঞেস করবে কালকে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সেরকম কোনো ঘটনা নাই। একদম দুপাশে পানি, কোনো মানুষ আসার, রাত 1টা-2টার সময় কোনো মানুষ আসার কথা না। এটা হইতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে ওই দিন রাসেল তুমি খেয়াল করবা, আসিফ ভাইয়ের সাথে আমি সেম এক্সপিরিয়েন্সটা যখন বলতেছিলাম পুরান ঘটনা হিসাবে, সে বললো যে তারও প্রায় সেম একই এক্সপিরিয়েন্সটা এখানে আছে। উত্তরা থেকে ওই রোডটা দিয়ে যাওয়ার সময় তারা ফ্যামিলি মিলে ফিরছিল, তখন সামনে একটা ডেড বডির মতো শোয়া দেখে গাড়ি থামছে, তারা নামছে, গাড়ি থেকে নামার পরে দেখে না কিছুই নেই, চলে আসছে। এটা হচ্ছে ঢাকার অদূরে আশুলিয়াতে এরকম একটা ঘটনা ঘটেছে এবং দুজন এই ঘটনাটা প্রত্যক্ষ করেছে। সুতরাং এখনো হয়তো অনেকেই যাচ্ছেন ওইদিকে বা ড্রাইভ করছেন, আমি জানি না। তবে ব্যাপারটা হচ্ছে দুজনের ক্ষেত্রে ঘটেছে। আমি সাকিব ভাই, জিনিসটা আসলে কিন্তু আমার যথেষ্ট ভয়ের। আমার ক্ষেত্রে যেটা হবে যে ওই রাস্তাতে যাওয়ার সময় আমার প্রতিটা মুহূর্তে এটা মনে পড়বে। না, ডেফিনেটলি। আর আই থিংক জিবরান হ্যাজ আ স্টোরি সিমিলারলি। হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে যে এরকম ঘটনা প্রায় শোনা যায় যে একজন মহিলাকে দাঁড়িয়েছিল এখানে। আমার এক্সপিরিয়েন্স ছিল উত্তরে যাওয়ার সময় একবার। আচ্ছা, মানে এটা ঠিক রেড লাইনের আগে দুটো ঘটনা আছে এটার মধ্যে। তো আমরা ওই জায়গাটা হচ্ছে একটু ব্যারেন, মানে কিছু নাই, এক স্ট্রেট রোড। সো আমরা স্পিডে যাচ্ছিলাম, আমি আমার একটা ফ্রেন্ড। সো হেঁটে মানে গাড়ি চালিয়ে যাচ্ছি রাত্রেবেলা। সো চালিয়ে যাচ্ছি, যাওয়ার সময় দেখি একটা মহিলা সাদা শাড়ি পরে একদম পাশ থেকে যাচ্ছে, একদম আই কন্ট্যাক্ট। আচ্ছা, আপনার চোখের দিকে? আমার ফ্রেন্ডের চোখের দিকে। আই থিঙ্ক সি বলছে যে আই থিঙ্ক সি নিডস আ রাইড। আমি বলছি আমি কারোর জন্য থামবো না, চিনি না, যাই না, সো ঠিক আছে। তারপরেও সি নিডস হেল্প, কারণ কোনো গাড়ি নেই, সি ডাজন্ট, মানে দেখে মনে হচ্ছিল না যে সে কোনো গরিব এরকম কিছু না, মানে একদম বেশ পশ টাইপের। পার্ক করলাম, 5 ফিটও হবে না তার সামনে, যে 5-6 ফিট এরকম, মানে ইয়েতে ছিলাম। তো তাকে দেখে নাই। সিরাতে আমরা ফিরত আসছি, তখন বাজে রাত 2টা। সো ফিরত আসছি, আমি ড্রাইভিং অ্যারাউন্ড 60-70 এরকম উত্তরা রোডে, তখন খালি একদম রাস্তা আসছে, চলে আসছি। হঠাৎ করে একটা, জানি না ইফ ইজ দ্য সেম লেডি, কারণ আমি তাকে ঠিকভাবে দেখতে পাইনি, একটা মহিলা মানে ঠিক 2 হাত ক্রস করে রাস্তার ঠিক 3rd লেনের মধ্যেখান দিয়ে হেঁটে যাচ্ছে, তার পুরো ছেঁড়া কাপড়, ময়লা একসঙ্গে। সো আমি যাচ্ছিলাম, আর পাশে একটা গাড়ি। আচ্ছা, আমি কোন রকমে তাকে অ্যাভয়েড করতে চাই, যে আমি থ্যাংক গড যে আমি মানে অ্যাক্সিডেন্ট কি হবে, মানে আমি যদি রাশ একটু ইয়ে করতাম তাহলে আমার গাড়ি উল্টাতো, আর আই উড হ্যাভ হিট দ্য আদার কার। কিন্তু আমি জাস্ট কেন জানি না, আমার রিফ্লেক্সেস ভালো, আমি জাস্ট মুভড অ্যাওয়ে, জাস্ট একটু সোয়ার্ভ করে চলে গেলাম। আমার যাওয়ার সময় আমি দেখলাম তাকে ঠিক আমার প্রথম উইন্ডো, পাশের উইন্ডো, ঠিক সেকেন্ড উইন্ডো থেকে নেই, মানে ইট ভ্যানিশড।
তার মানে আপনি সামনে দেখেছেন এবং আমার ঠিক অত দ্রুত পাস করে যাওয়ার সময় পাশে নাই, আমার সাইড ভিউ মিররে দেখলাম আর ফ্রেন্ড গুলো মানে পাশে যে বলেছিল মানে আমি এই জায়গাতে একটা কথা অ্যাড করতে চাই। আমার একটা ফ্রেন্ড আছে, এই সব গল্পগুলো মিলে যাচ্ছে। সে কাস্টমার কেয়ারে চাকরি করে, তো কাস্টমার কেয়ারে চাকরি করার কারণে হয়তো দেখা যায় যে মানে প্রথমে যখন সে চাকরিটা নিয়েছিল তখন কল সেন্টারে ছিল আর কি। তো অনেক রাত হতো ফিরতে, এবং রাতের বেলায় উত্তরার ওই রাস্তা দিয়ে ফিরতো। এবং ঠিক একটা দিন এরকম একটা ঘটনা ঘটে, হঠাৎ করে প্রচন্ড শব্দে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পরে ও জাস্ট ঘুমাচ্ছিল পিছনে, ড্রাইভার জাস্ট বললো যে কি ব্যাপার, কি থামালেন কেন এভাবে? তো বলে কি স্যার এখানে কিছু দেখেননি আপনি? তো তো মাঝে মাঝে ঘটে। এই ও যেটা বলেছিল যে ওই সময়ে ওই রাস্তা দিয়ে মোটামুটি মানে প্রায় এটা হয় নাকি ওই ড্রাইভারের এবং অনেকেই দেখেছে একটা মহিলা ক্রস করে, মানে জায়গাটা উত্তরের ওই রাস্তার এই কি বলবো যে এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গায়। এবং এই জায়গাটা না আমি পরে একদিন আমি আর একটা ড্রাইভার একদিন ট্যাক্সিতে করে ফিরছি, সে সময় ট্যাক্সি ড্রাইভারকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে বলছে যে হ্যাঁ স্যার এখানে এরকম ঘটনা আছে, একটা মহিলা আমিও দেখেছি যেরকম রাস্তা পার হয়। আমারটা পার হচ্ছিল, সবচেয়ে ভয় লাগছিল যে হাঁটছিল, বুঝতে পারছি। আরেকটা আমার ভাইয়ের সাথে হলো, মানে সে অলমোস্ট মানে ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। খুলনা থেকে আসার সময় একই চালিয়ে আসছে গাড়ি, আস্তে আস্তে হঠাৎ দেখে যে দূর থেকে একটা মহিলা ঠিক রাস্তার মাঝখানে হাইওয়েতে দাঁড়ানো, সে নড়ছে না। সো ড্রাইভার ওয়াজ গোয়িং ভেরি ফাস্ট। সো করতে যে সে আমার ভাই পিছের সিটে বসা, দেখছে সামনে মধ্যখানে কে এটা। সো আস্তে 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 ড্রাইভার না পেরে মানে অ্যাভয়েড করার জন্য পুরো গাড়িটা ঘুরাই দিল। স্পিডে ঘুরাতে গাড়িটা পুরো উল্টে যায় কয়েকবার। ওকে, সো এর মধ্যে যতক্ষণ এই ঘুরছে মহিলাটার সাথে আমার ভাইয়ের পুরো একদম আই কন্ট্যাক্ট হয়। সো যত গাড়িটা পাস করছে তার পাশে পুরো মহিলাটা তার সাথে পুরো আই কন্ট্যাক্টে দেখছে ওই জিনিসটা, পুরো জিনিসটা দেখে শুনে বাইকটা কয়েকবার রোল করার পরে সবাই তো ছড়াইছে রাস্তার মাঝখানে। তখন থ্যাঙ্ক গড দেয়ার ওয়ার নো কারস, আদার কারস। কিন্তু আমরা যেটা শুনেছি না যে সাগর ভাইয়ের কাছে আমরা শুনলাম যে সাধারণত জিনিসটা হয় যে ট্রান্সপারেন্ট হয়, কিন্তু যে বাড়ি খাওয়া, হ্যাঁ কিন্তু পড়ে যাওয়া এবং সঙ্গে সঙ্গে আপনার উধাও হয়ে যাওয়া, এই জিনিসগুলো খুব অদ্ভুত টাইপের, তাই না? হ্যাঁ, বাট ওই মহিলার সাথে বাড়ি খায় না, মানে ড্রাইভার যে ছিল গাড়ির তারা কিন্তু ওটা অ্যাভয়েড করে গেছে, রাইট। কিন্তু যখন পাস করে যাচ্ছে আমার ভাই দেখলো যে মহিলাটা একদম কামলি, কারণ কামলি তাকিয়ে আছে, যে প্রতি তাকিয়ে থাকলো। তখন ওর আউট অফ এভরিথিং অ্যাক্সিডেন্ট হওয়ার কোন রকমে সে বের হয়ে এসে রক্ত নিয়ে বের হয়ে এসে তার ওয়াইফকে নিয়ে বের হলো কোন রকমে, তারপর একজন শ্বশুর ছিল তাকে নিয়ে বের হলো, সবাইকে নিয়ে। কিন্তু ওর একটা জিনিস হচ্ছে অফ এভরিথিং এলস ইজ দ্যাট ও মহিলাটা আই কন্ট্যাক্ট হয়নি ঠিক তার সাথে। আমি সাকিব ভাইকে বলবো, সাকিব ভাই আছে এই যে আমি কালকে রাত্রে যে এটা এই ঘটনাটা খুব সত্যি ঘটেছিল এবং রাতে আমি আপনাকে ফোন দিয়ে বিরক্ত করিনি কেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে মানে এই যে গন্ধটা পেলাম, এই যে পোড়া গন্ধটা, মানে এটা কি নেসেসারি যে মানে পোড়া গন্ধটা নির্দিষ্ট এরকমই হতে হবে বা যে কোনো কিছু পোড়া গন্ধ হতে পারে? আমি পরপর দুরাত পেয়েছি এটা, এবং আমি তখন পুরোপুরি জেগে মানে এটা ডেফিনেটলি সামথিং সুপারন্যাচুরাল হতেই পারে, আবার নাও হতে পারে। সো লেটস কনসিডার দিস এজ এ সুপারন্যাচুরাল ইনসিডেন্ট। তাই যদি মনে হয় তাহলে মানে আমরা কেন কখনো জলজান্ত কিছু দেখি না, এরকম এক্সপিরিয়েন্স যখন হয় তখন হয় আমরা হালকা কিছু দেখি বা হালকা কিছু ফিল করি। সো আমাদের একটা মানে বুদ্ধিস্ট টিমের উই হ্যাভ দিস থিওরি যে আমরা আসলে জিন হোক ভূত হোক এরা তো অন্য ডাইমেনশনের একটা জিনিস, আসলে আমাদের ডাইমেনশনে নাই, রাইট? সো ওরা যখন ওই ডাইমেনশন ব্যারিয়ারটা ক্রস করে সামহাও আমাদের সাথে কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে চায়, এটা ভয় দেখাতে হোক বা ওর নিজের কাছে হোক হোয়াটএভার, তখন ওরা না আমাদের সেন্স গুলা, আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেটা আমাদের 5 সেন্সেস, সাইট, স্মেল, টাচ, সবগুলো একসাথে পিক আপ করতে পারি না। ওকে, আমরা কিন্তু একটা কিছু অনুভব করতে হলে আমাদের 5 ইন্দ্রিয় একসাথে দিয়ে কিন্তু অনুভব করি, একদম রাইট, সত্যি। সো ওই এর জন্য আমরা মাঝে মধ্যে হয়তো দেখি, মাঝে মধ্যে ওদের গন্ধ পাই, মাঝে মধ্যে ফিল করি, মানে খুব রেয়ারলি কিন্তু সব একসাথে। সাকিব ভাই সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, মানে মজার ব্যাপার বলছি আমি, ভয়ে বলছি হয়তো, সেটা হচ্ছে যে মানে না দেখাটা না আরো বেশি ভয়ের। আমার কাছে মনে হয়েছে মানে আমি অনুভব করতে পারছি কেউ একজন আমার পাশে বসে স্মোক করছে, আমি তাকে দেখতে পাচ্ছি না, এটা কিন্তু ভয়াবহ ভয়ের একটা জিনিস। কি মানে আউট অফ অল আওয়ার সেন্সেস, হ্যাঁ, আমাদের সেন্স অফ স্মেলটা কিন্তু আমাদের মেমোরি সবচেয়ে বেশি ট্রিগার করে, সেই জন্য হয়তো সবার আগে ওইটা পাওয়া যায়। এটা আমি ঠিক চাই না। এখন হচ্ছে কি তুমি পুরা গন্ধ পাচ্ছ, আমি আরো কয়েকজন এক্সপিরিয়েন্স হচ্ছি তারা আতরের গন্ধ পায়, কেউ পায় ফুলের গন্ধ। আমার ওয়াইফ যে ও আমার মতো মানে কি ভূত নিয়ে এত বদার করে না, মানে ভূত মানে কি স্পিরিচুয়াল কোনো বিষয় নিয়ে তার হচ্ছে স্পিরিট নিয়ে আর কোনো ইয়ে না, কিন্তু কি সে প্রায় আমি পাই না, পাশাপাশি আছি
কোনোদিন পায় খুব ভালো পারফিউমের গন্ধ, কোনোদিন পায় যে বেশ মানে কি একটু কটু, একটু মানে কি হার্ড কোনো স্মেল, এবং বলে যে পাস না মানে। কিন্তু আমি আমার সম্ভবত এটা মানে কি আমার ওলফ্যাক্টরি সিস্টেম থেকে মানে কি এটা যায় না, আমি হয়তো মানে কি দেখতে পাই আর কি। ও তোমার মতো এই জিনিসটা পাই। কিন্তু আমি যেটা শুনেছি মানে যদি আতরের গন্ধ এরকম কিছু হয় তাহলে সেটা গুড স্পিরিট। এটা কারণ এটা হতে পারে যে আতর যেহেতু ধার্মিক লোকরা ইউজ করে, মানে বিশেষ করে ইসলামিক ধার্মিক যারা, সেই জন্য হয়তো এই দিকের একটা কনোটেশন কাজ করতে পারে। হতে পারে, আসলে হতেই পারে। কিন্তু আমার স্পিরিট যদি কোনোদিন থাকে তাহলে নিশ্চয়ই ওটা কি আতরের গন্ধ। আমি একটা ঘটনা বলবো। আচ্ছা, আমি আরেকটা একটা জিনিস জিজ্ঞেস করি। আচ্ছা, আমার এটা প্রায় কোশ্চেন হয় যখন আমরা স্পিরিট দেখি বা এক্সপিরিয়েন্স করি, ওর গায়ে মানে কাপড় থাকে গায়ে, মানে কি কাপড়টা একটা মানে কি অন্য ম্যাটেরিয়াল জিনিস, মরার পরে যদি হয় বা এটা আলাদা স্পেসিস হলো, ওর তো কাপড়ের দরকার নেই, মানে কি সবসময় দেখা যায় কি সাদা কাপড়ের একটা ইয়ে থাকে। আমার মনে হয় যে মানে হিউম্যান ব্রেনের একটা একটু সাইন্টিফিক যেতে হবে আর কি। হিউম্যান ব্রেনের একটা ব্যাপার আছে যে আমরা যখনই কোনো কিছু দেখি আমাদের ব্রেন ওটাকে একটা প্যাটার্নে ফালানোর চেষ্টা করে যাতে আমি ওটা বুঝতে পারি। আমি আসলে না বুঝলেও মানে আমি যদি একটা ওয়ালের মধ্যে বা সাদা কাগজে অনেকগুলো ডট ডট দিয়ে এঁকে রাখি, আমি কাউকে যদি দেখাই, ও কিন্তু অটোমেটিক্যালি একটা প্যাটার্ন পেয়ে যাবে, চেষ্টা করবো এটা পেতে। আমার যেটা মনে হয় যে যখন আমরা এরকম কাপড় পরা অবস্থায় বা ফ্যামিলিয়ার কিছু দেখি, এটা হচ্ছে আমাদের ব্রেনের অ্যাটেম্পট এট ট্রান্সলেটিং সামথিং যেটা আসলে আমাদের সম্ভব না ট্রান্সলেট করা। আমি আসলে যেটা দেখছি সেজন্য দেখে আসলে বোঝার কথা না। ব্রেন হয়তো মানে কি কাছাকাছি কিছু একটা সাথে রিলেট করা। আমি একটা কথা বলবো এখানে, সেটা হচ্ছে যে খুবই অদ্ভুত ব্যাপার এই যে গন্ধের ব্যাপারটা নিয়ে। আমি একজন মানে এরকম স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার নিয়ে যিনি অনেক পড়াশোনা করেছেন এবং অনেক কিছু জানেন বা রেগুলার চর্চা করেন, এরকম যে মানুষকে বলেছিলাম যে আমি মাঝে মাঝে এরকম দেখি, এটা কি করা যায়। এবং আমি মাঝে মাঝে দেখি যে আমার ঘরের বাইরে আমি মানে ফিল করতে পারি যে কোনো একজন মহিলা তিনি বসে আছেন, যার কিনা কালো শাড়ি, লাল পাড় এবং কপালে বড় একটা টিপ এবং বৃদ্ধা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে কয়েকদিন পরে আমাকে বললাম তোমাকে কয়েকদিন পরে জানাবো। আমাকে ফোন করে বললো যে হ্যাঁ সত্যি ওইরকম কেউ একজন আছে, তবে আমিও দোয়া করছি এবং সে তোমার ঘরে ঢুকবে না, তুমিও যখন বুঝবা তখন বাইরে যাবা না। এবং আমাকে কিছু সলিউশন দিয়েছিলেন, যখন গোসল করবা তখন সেটা বালতিতে করবা এবং বালতির মধ্যে কিছু মানে সুগন্ধ এরকম টাইপের কিছু একটা ইউজ করবা, যাতে মানে ভালো গন্ধ হয় এরকম কিছু একটা। এবং রাতের বেলায় যদি পসিবল হয় তাহলে হচ্ছে ওই পারফিউম ইউজ করে তারপরে ঘুমাতে বলে, যে পারফিউম ইউজ করে ঘুমাবো, তাহলে দেখবা যে হয়তো এরকম ঝামেলাগুলো হবে না। আমি পরে ট্রাই করেছিলাম কয়েকদিন, তারপরে আমি ফল পেয়েছিলাম, আসলেই ফল পেয়েছিলাম। এখন আর করা হয় না যদিও, কিন্তু আমার হঠাৎ করে মানে এই অনেকগুলো কথার মাঝখানে হঠাৎ করে এটা মনে হয়। খুব ইন্টারেস্টিং। তুমি এটা বলেছিলে বাইরে বলেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছিল। খুবই অদ্ভুত ব্যাপার, মানে আমি খুবই অবাক হয়েছিলাম এই জিনিসটা নিয়ে। এবং এগুলো যেরকম একটা সলিউশন থাকতে পারে। আমাদের নতুন একজন আছেন, তাকে তো আমরা একটু পরেই তার কাছে আমরা ফিরে আসতে চাই, তবে তার আগে আমি জানতে চাই যে আপনার নিশ্চয়ই কোনো গল্প টল্প আছে, সেটাকে আমরা এখন শুনবো, একটা ব্রেক দিয়েছি তারপর শুনবো। আমরা শুনতে চাই। আমরা একটা জিনিস হচ্ছে রেজওয়ার সাথে আমি অ্যাকচুয়ালি চিনি আমার কলিগ হিসেবে ফর 2 বছর, রাইট? ওকে। কিন্তু উই হ্যাভ নেভার টকড অ্যাবাউট দিস। কিন্তু সেদিন ও চাকরি ছাড়ার পরের দিন এসে মানে ফার্স্ট দিন আমার কথা হলো, এন্ড হি হ্যাজ অল দিস এক্সপিরিয়েন্সেস। আমাকে একটা এক্সপিরিয়েন্স বলছিল তুমি, তোমার ওই যে জানলার বাড়িয়ে তোমার নানার সাথে যে দাঁড়িয়ে। ও আচ্ছা, আই থট আমি এটা পরে বলবো, ঠিক আছে। না ওটা বলো, তোমার ইউ স্টার্ট ইউর। ওকে। ওইটা যেটা হয়েছে আমাদের উত্তরায় আশকোরা নামে একটা জায়গা আছে, তো ওইখানে উই হ্যাভ 5 বিঘার মতো একটা বাগান বাড়ির মতন। তো ওইটা অনেকদিন বেশ অনেক আগে কিনা জমি পড়েছিল, আমরা কখনো ইউটিলাইজ করিনি। তো আমার নানু মারা যাওয়ার মাস 6 আগে উনি হঠাৎ করে ডিসাইড করলেন যে উনি এখানে গিয়ে থাকতে চান। ওখানে বেশ বিশাল বড় বড় আম গাছ আছে, কেউ থাকে না ওইখানে। তো আমরা খুব তাড়াতাড়ি ওনার জন্য একটা 3 রুমের একটা কটেজের মতো বানালাম। উনি এটা প্রায় 4-5 মাস পরে উনি মারা যান। তার মনে এখানে কবর দিই। কবর দেওয়ার আমার নানা খুব একা হয়ে যায়, তো হি ডিসাইড যে উনি আর চাকরি টাকরি করবেন না, উনি এখানে থাকবেন। তো আমারও খুব ভালো লাগতো, খোলা জায়গা, সামনে বর্ষাকালে তুরাগ নদীর পানি এসে পড়ে খাল হয়ে যেত। আমি তখন ক্লাস 7 কি 8 পড়ি। তো আমি ওইখানে থাকা শুরু করলাম।
এন্ড লোকজনের কাছে শুনতাম, তখন এলাকাটা পুরাই গ্রাম ছিল। লোকজন বলতো যে আপনাদের এখানে একটা যে বড় গাব গাছ আছে, জিন থাকে। তা আমি অলওয়েজ হাসতাম যে বলছে এটা কিভাবে হতো, একটা গাছের মধ্যে জিন থাকে। এবং তারা আমাকে, আমার নানাকে দেখতাম প্রায় এসে বলতো যে আপনি গাছটা কেটে ফেলেন, গাছটা কেটে ফেলেন, এটা রাখেন না। আচ্ছা, তা আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনারা কি জিন দেখছেন গাছের থেকে? তারা বলছে হ্যাঁ আমরা দেখছি, রাত্রেবেলা গাছ থেকে একটা লোক এবং একটা মহিলা নেমে আসে। লোক এবং মহিলা, এবং তারা গ্রামের রাস্তায় হেঁটে যায়। এবং তারা কয়েকবার ধরার চেষ্টা করছে, এবং যারা যখন কাছে গেছে ইদার দে ভ্যানিশেস, তারা গায়েব হয়ে যায় একদম, অথবা দে টেকস আমাদের ফরম্যান, ধরতে পারে না লোকজন। আই নেভার বিলিভ। আচ্ছা, মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ, আমার নানাকে আমি কয়েকবার জিজ্ঞেস করছি, উনি কিছু বলে নাই। মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ, আমার নানা একদিন এশার নামাজের পরে বসে কোরআন শরীফ পড়তেছেন, বাসা থেকে কবরটা দেখা যায়। আচ্ছা, হঠাৎ করে আমাকে ডাকতে বললেন এদিকে আসো। তো আমি ওনার কাছে গেলাম, ওনাকে বললেন বাইরে তোমার নানুর কবরের দিকে তাকাও। তো আমি কবর দিকে তাকাই এলাম, অনেকক্ষণ বাইরে অন্ধকার, লাইট আলো যতটুকু দেখা যায়। অনেকক্ষণ পরে আমি বললাম তুমি কি কিছু দেখছো সেখানে? ওনাকে জিজ্ঞেস করলাম, ওনা বললো হ্যাঁ তুমি দেখো, তুমিও দেখবা। আচ্ছা, এবং দেখলাম যে পুরো বোঝা যাচ্ছে যে দুইটা হিউম্যান বডি স্ট্রাকচার দাঁড়ায় আছে। আচ্ছা, এন্ড দে আর সো হিউজ। এবং কবরের পাশে জাম গাছটা, এটা 40 কি 50 বছর পুরনো একটা জাম গাছ। আচ্ছা, আমি এইটুকু বুঝলাম যে বডি স্ট্রাকচার দুইটাই জাম গাছ ছাড়া উপরে উঠে গেছে। এবং ওইখান থেকে এবং কোরআন শরীফে তেলাওয়াত আওয়াজ পাচ্ছি আমি খুব ভয় পেয়ে গেছি। আমি নানাকে বললাম যে একে লাঠি দাও, লাঠি দাও, আমি রান আফটার দেম। না যে করো না, এরা তো তোমার কোনো ক্ষতি করতেছে না। আমি দেখলাম অনেকক্ষণ এখানে দাঁড়ায় রইলো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, এবং আস্তে আস্তে জিনিসটা মিলাই চলে গেল। মানে এই কোরআন তেলাওয়াত ওদের কাছ থেকে, আপনি ওদের কাছে ওইখান থেকে আওয়াজটা আসতেছিল এখান থেকে। ওকে, তো এই জন্যই আমার নানা বললো যে আমি গাছটা কোনো কাটতে চাই নাই। এন্ড মাই সেকেন্ড এক্সপিরিয়েন্স উইথ দেম ওয়াজ, একদিন কারেন্ট চলে গেছে, আর যেহেতু এটা একটা গ্রামের মতো এলাকা ছিল, সো আপনার এই বাঁশের বেড়া দেওয়া থাকতো বাড়ির চারদিকে। তো একটা বেড়ার দরজা ছিল, তো এরকম খুললে ছেড়ে দিলে অটোমেটিক আবার লেগে যেত ঠাস করে আওয়াজ করে। আচ্ছা, আমি একদিন এরকম বেড়ার দরজাটা খুলে দাঁড়ায় আছি। আচ্ছা, এবং আমি ইচ্ছা একটা পাথর দিয়ে আটকে রাখছি, বিকজ আমি ভাবছি যে এখন না আটকে আমি আবার ভিতরে যাবো। আমি হঠাৎ করে দেখলাম পাথরটা সরে গেল, দরজা ঠাস করে লেগে গেল, বেড়ার দরজাটা আমি একা, এবং ওই গাব গাছ নিচে আমি দাঁড়ায় আছি। আমি আবার দরজা খুললাম, খুলে দোয়াটা পড়লাম, পরে একটু জোরে হয়েছে আওয়াজ টাওয়াজ করলাম, করে আবার দরজা খুললাম, আবার পাথরটা উঠাই এখানে রাখলাম, রেখে কিছু দাঁড়ায় আছি, কিচ্ছু হলো না। আমি যেই পিছন ফিরলাম, আওয়াজ একটা খুট করে আওয়াজ হলো, তাকে দেখি পাথরটা সরে গেছে, দরজা আবার ঠাস করে লেগে গেল। মানে এই জিনিসটা একদম আপনার সামনে, চোখের সামনে, আমার চোখের সামনে। আমি তো দৌড়। স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। আমরা অনেক SMS ও পাচ্ছি, এবং সেই SMS গুলো আমি দু একটা পড়ে ফেলতে চাই। আমি দেখতে পাচ্ছি স্বর্ণা আমাদের SMS করেছেন। স্বর্ণা আইডিয়াল কলেজে পড়েন, এবং তিনি লিখেছেন সেটা হচ্ছে যে তার ঘরে সে মাঝে মাঝে রাতে ঘ্রাণ পায়, মানে আতরের ঘ্রাণ পায়, এবং দেখা যায় যে মানে কি বলবো যে অন্যরা পায় না, কিন্তু সে একা পায়। এবং তিনি সলিউশন জানতে চাইছেন, আসলে এইগুলোর কোনো সলিউশন দিয়ে ব্যাপারটা আসলে ঠিক বোঝানো যাবে না, এবং সলিউশন দিলেই যে খুব কাজে লাগবে সেরকম মানে ভাবার কোনো কারণ নেই। অনেকে SMS করছেন, এবং SMS দেখতে পাচ্ছি মানে বড় SMS, তো যার জন্য একটা SMS আসছে না, সুতরাং ইচ্ছে করে দুটো SMS সেটা করতে পারেন, বা জানাতে পারেন যে আপনার ঘটনা আছে, তাহলে আমরা ট্রাই করবো আপনাকে কল করার। এবং আজকে ডেফিনেটলি আমরা আমাদের মানে কি বলবো যে আপনাদের মধ্যে থেকে কাউকে আজকে আপনাদের ঘটনাগুলো শুনবো। সাকিব, আমরা একটা ব্রেক নিয়ে তারপরে দারুণ বলেছো। হ্যাঁ, একদম। সো আমরা যে এখন যেটা করবো সেটা হচ্ছে একটা গান শুনবো। গানটা ইজ উই ওয়ান্ট টু ডেডিকেট টু আমাদের ডিয়ার ফ্রেন্ড সোহানা, যে এখন আমাদের প্রোগ্রামটা শুনছে, এবং তার কাছে আজকে খবর পেয়েছি যে ওদের মানে চীনা একটা বাসা আছে, যেখানে কোনো ভাড়াটিয়া 7 দিনের বেশি থাকে না, এবং ওই টাকা পয়সা ফেরত দিয়ে ওরা চলে যায়। বেসিক্যালি সো আমরা সুমন ভাষার সাথে ওখানে ইনভেস্টিগেট করতে যাচ্ছি। আচ্ছা, দিস সং ইজ ফর হার, ইটস দ্য ইগলস এর লাভ উইল কিপ আস অ্যালাইভ। ওকে, আমরা শুনে আসি গানটি, এন্ড স্টে টিউন টু রেডিও ফুর্তি। ফিরে আসছি একটু পরে। ঘরে বাইরে কাজের ফাঁকে শুনছি সবাই রেডিও ফুর্তি, উৎসবে সব সময় রেডিও ফুর্তি। ঘরে বাইরে কাজের ফাঁকে শুনছি সবাই রেডিও ফুর্তি, উৎসবে সব সময় রেডিও ফুর্তি। Uno pone o ¿qué? Güey?
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, যেখানে যে শুনছেন রেডিও ফুর্তি, তাদের সবাইকে জানিয়ে দিচ্ছি আজকের এই যে স্পিরিচুয়াল যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, খুব চমৎকার একটা দিন আমি বলবো। কারণ আজকে ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে এবং ঢাকা শহরটা অন্ধকার, এবং যদি চাঁদ আকাশে আছে কিনা আমি জানি না, তবে দেখা যাচ্ছে না। সবকিছু অন্ধকার, রাস্তাগুলো চকচক করছে এবং প্রত্যেকটা রাস্তা হয়ে আছে একটা আস্ত আয়না। মনে হচ্ছে যে অসংখ্য গাড়িগুলো যখন যাচ্ছে মনে হচ্ছে আয়নার উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এরকম একটা অনুভূতি হচ্ছে সবসময়। যাই হোক সাকিব ভাই, আমরা ওই যে বলছিলাম যে একটা মানে যারা আমাদেরকে SMS করছেন এবং কষ্ট করে শুনছেন তাদের মানে সাথে কথা বলবো, সেরকম একটা কিছু নিব নাকি? আই থিঙ্ক ইটস অ্যাবাউট টাইম। ওকে, তাহলে আমরা সেরকমই একজন আমাদের সাথে ওয়েট করছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে মাহবুব আছেন আমাদের সাথে কলে, এবং মাহবুবের সাথে আমরা কথা বলবো। হ্যালো মাহবুব, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছেন। মাহবুব, আপনি SMS করে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনি একটা বাসায় থাকেন, পুরনো একটা বাসায়, এবং সেই বাসায় অনেক অদ্ভুত টাইপের ঘটনা ঘটে এবং অনেক ভয়ঙ্কর ব্যাপার ঘটে, যেগুলো শুনলে মানে যে কেউ চমকে যাবে। এই তো ব্যাপারটা বলবেন যে কি ঘটেছিল বা কি ঘটনা সেটা? না, ব্যাপারটা ঠিক তেমন না। ব্যাপারটা হচ্ছে আমি একজন আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধুর কথা বলবো। ওকে, ঠিক আছে, পারমিশন ছাড়া আমি ওর নামটা বলবো না। ও একজন প্রমিনেন্ট মিউজিশিয়ান, আপনারা সবাই ওকে চেনেন হয়তো বা। যাই হোক, সে যখন প্রথমবার ঢাকায় গেল, টিকিটেতে একটা বাসা ঠিক করলো। আচ্ছা, একটা 3তলা বাড়ির তিলে কোঠাটাই। আচ্ছা, এক পাশে ছাদ, এক পাশে একটা রুম, একটা ভাগ। সে বেচারা একা মানুষ, কষ্ট করে তার জিনিসপত্র নিয়ে ওইখানে উঠলো। আচ্ছা, এবং ঘরটা পরিষ্কার করলো খুব সুন্দর করে। রাত্রি ঘুমাতে গিয়ে সে খেয়াল করলো মশারি টানানোর জন্য সে জানালার দুটো রড ইউজ করতে পারবে, বাট আর দুটা মাথা লাগানোর জন্য দেয়ালে কোনো পেরেক বা ওই জাতীয় কিছু নাই। আচ্ছা, মানে একদম প্রথম দিনে এই ঘটনাটা ঘটছে? একদম প্রথম দিনে। আচ্ছা, তো সে মনে মনে ঠিক করলো এখন অনেক রাত হয়ে গেছে, আমার কাছে হাতুড়ি পেরেকও নাই, আমি দোকান থেকে হাতুড়ি পেরেক কিনে আনবো, দেওয়ার পারমিশন নিব এবং দেয়াল ফুটো করবো। ওকে, সেই ভেবে সে রাতটা কোনো মতে কাবার করবে, শুয়ে ঘুমায় গেছে, খুব টায়ার্ড ছিল। সকালবেলা উঠে সে আবিষ্কার করলো কি অদ্ভুত ব্যাপার, দেয়ালে ঠিক ওই জায়গায় যে সে প্ল্যান করলো পেরেক ঠুকবে, ওই জায়গায় দুটো পেরেক লাগানো। মানে যেখানে কোনো পেরেক ছিল না এবং পুরোপুরি ফাঁকা দেয়াল ছিল, সেই জায়গায় দুটো পেরেক লাগানো, যে দুটো জায়গায় পেরেক হলে তার সুবিধা হবে। এখন এটা কি তার চোখের ভুল ছিল? সে ভাবলো হয়তো কালকে খেয়াল করি নাই, কিন্তু তখন নিচে এসে দেখতেছে ঠিক ওই বরাবর নিচে একটা দেয়ালে পেরেক ঠুকার পরে যে চুনসুরকি পড়ে থাকে না, এরকম পড়ে আছে। মানে একদম নতুন রাতেই লাগানো হয়েছে। এক্স্যাক্টলি। সে দৌড়ে গিয়ে দরজা চেক করলো, সে যেভাবে লক করে শুইছে ওভাবেই লক করা আছে। দরজা খুলে কেউ ভেতরে ঢুকবে সেই উপায় নেই। আমরা বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। রাত্রিবেলা ঘুমের মধ্যে চলার স্বভাব থাকতে পারে তোমার, এক ধরনের রোগ, তুমি ট্রিটমেন্ট করাও, তুমি পাগল হয়ে যাচ্ছ, এইসব। সে বললো যে ওর কাছে হাতুড়ি পেরেক ছিল না, সে চিটং থেকে গেছে, তার কাছে অল্প কিছু লাগেজ এবং ওই দিনই কিনে নেয়া একটা কাঠ, একটা ম্যাট্রেস ছাড়া তার কাছে আর কিছু নাই। হাতুড়ি পেরেক থাকার প্রশ্নই আসে না। তার পরের দিন সকালে কি হয়েছিল? তিনি কি বাসাটায় ছিলেন? তারপরে সকালবেলা উঠে সে বিষয়টা ডিসকাস করবে কারোর সাথে, এখন নতুন একটা বিল্ডিং এ উঠলো, প্রতিবেশীদের কারোর সাথে পরিচয় নাই, সেজন্য সে নিচে গাড়ি বারান্দার কাছে দাঁড়ায় অপেক্ষা করতেছে গেটের কাছে। আচ্ছা, ভাগ্যক্রমে বাড়িওয়ালার ছেলে অফিস যাওয়ার জন্য বের হয়ে আসছে, তখন সে গিয়ে বললো যে ভাইয়া আমি আপনার এখানে নতুন ভাড়াতে আসছি, আমি মশারি টাঙানোর জন্য প্যারেক করবো, আমি ভাবছিলাম আপনাদের পারমিশন নিব। এখন লজ্জার বিষয় হচ্ছে আপনার পারমিশন নেওয়ার আগেই ওখানে কিভাবে জানি পেরেক টোকা হয়ে গেছে। এটা ব্যাপারটা খুব অদ্ভুত যে আমি নিজে পেরেক কিনি, কিন্তু সকালে উঠে আমি দেখছি ওখানে পেরেক মারা। আচ্ছা, এখন আপনি বিষয়টা কিভাবে নিচ্ছেন আমি তো জানি না, আমার কাছে হাতুড়ি পেরেকও নাই। আচ্ছা, তখন ওই ভদ্রলোক বাড়িওয়ালার ছেলে কিছুক্ষণ চুপ করে থেকে ওকে বলছে যে আপনি কষ্ট করে সপ্তাহখানেক থাকেন, এর ভিতর আমি আপনাকে নতুন একটা বাসা ঠিক করে দেব। উনি নিজেই খুঁজে দিবেন। এই একটা কথায় ও বুঝতে পারলো যে এখানে কিছু একটা আছে, কারণ ওই ভদ্রলোক মূল প্রসঙ্গে কিছু না বলে পুরোপুরি ওই প্রসঙ্গটা অ্যাভয়েড করে ওকে বললো যে সপ্তাহখানেক কষ্ট করে থাকতে হবে এবং উনি নিজেই একটা বাসা ঠিক করে দেন। আচ্ছা, এরপরে বেচারা তো বয়টাতে কোন রকমের 2-1টা কাপড় নিয়ে উপর থেকে আমাদের আরেক বন্ধুর বাসায় গিয়ে, ঢাকায় ছিল সে তখন, ওই বন্ধু
বন্ধুর বাসায় গিয়ে বললো যে আমার বাসায় এই ব্যাপার, আমাকে কয়েকটা দিন তোর এখানে থাকতে হবে, নতুন একটা বাসা থেকে দিয়েছি। তো ওই বন্ধুও প্রচুর গালাগালি করছে এবং তারপরেও তাকে শেষ পর্যন্ত একটা বাসাও ঠিক করে দিচ্ছে এবং অনেক লোকজন গিয়ে শেষে জিনিসপত্রগুলো উদ্ধার করে আলোচনা, যদিও এরপরে আর কোনো ঘটনা সে ফেস করে না। ওকে, বুঝতে পারছি। ধন্যবাদ, অনেক রাতে আমাদের সাথে আছেন এবং আমাদেরকে একটা এরকম একটা মানে ভয়ঙ্কর গল্প আমাদেরকে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, কথা বলছিলাম আমরা এতক্ষণ ধরে আমরা মাহবুবের সাথে এবং মাহবুব আমাদেরকে কল করেছিলেন চট্টগ্রাম থেকে। সুতরাং বুঝতেই পারছেন যে মাহবুবের যে ঘটনাটা আমরা শুনলাম, সাকিব ভাই চিটাগং থেকে ফোন করেছিলেন। আমার তো খুব ইচ্ছা হচ্ছে ওখানে গিয়ে কয়েকদিন থাকতে। ওকে, কাজ ভেরি ইন্টারেস্টিং, তাই না? মানে এটা তো মানে ফিজিক্যালি একটা জিনিস হয়ে গেছে। হ্যাঁ, একদম, মানে চোখের সামনে যে ঘটনাটা এবং কাজটা কি করে, এটা কিন্তু স্বপ্ন না বা ও কিছু ফিল করে নাই, মানে কিছুই না। ও সকাল রাতে ভেবেছে যে আমি মশারি টাঙানোর জন্য দুটো পেরেক ঠুকবো, সকাল উঠে থেকে পেরেক ঠুকা হয়ে গেছে এবং নিচে সুরকিটা পড়ে আছে। হ্যাঁ, দিস ইজ ভেরি 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 ইন্টারেস্টিং। ওকে, সো এদিকে আবারও সাগর ভাইয়ের কাছে ফিরে আসি। সাগর ভাই আরো একটা গল্প নিয়ে অপেক্ষা করছেন আমাদের জন্য। মানে ঠিক আমি বারবার করে গল্প বলে আসলে জিনিসটা হয়তো হালকা হচ্ছে, ব্যাপারটা আমার কাছে বলে ফেলছি গল্প, কিন্তু ব্যাপারটা ওইরকম না। শুনবো না, আসলে গল্পই হয়তো মানে অনেকের এক্সপিরিয়েন্স হয়, ব্যাখ্যা পাওয়া যায় না। আমার গল্প বললেও কোনো মানে ভুল নাই সেটাই। আচ্ছা, যেটা আমি এখন যেটা মানে এটা নিয়ে আমি আর আমার বস অফিসে আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম, পরে পাইনি। ঘটনাটা একজন বাসের হেল্পারের কাছ থেকে শোনা। ওকে, এটা রাজশাহী থেকে তারা মানে খালি ট্রিপ, রাত্রেবেলা খালি ট্রিপ যে বাসটা নিয়ে আসে, যে ড্রাইভারের হেল্পার দুজন ছিল, আসার পথে হঠাৎ একটা মানে ফাঁকা জায়গার মতো কিছু লোক, 4-5 জন হবে এরকম কিছু লোক, একটা ডেড বডি নিয়ে বাসটা থামায় যে এখানে কোনোভাবে এটাকে মানে ইয়ে করা যাচ্ছে না, আমাদের সামনে একটা জায়গা যেতে হবে, একটা জায়গার নাম বলে যে এখানে যেতে হবে, একটা ইয়ে চায় আর কি, লিফট চায়। হ্যাঁ, একটা লিফট চায়। তখন বাস ওরা কি কথা মানে কি মানে মানুষ মারা গেছে, এটার উপর তো কিছু নাই, 2জন ডেড বডির সাথে 2জন লোক ওঠে, খালি বাস, একদম পিছনে সিটে বসে ওরা বসে, বাস চলছে। মানে হঠাৎ হেল্পারটা মানে কিছু একটা পেছনের দিকে তাকিয়ে কিছু একটা মানে সে দেখে, সে নাকি তখন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায় একদম। তারপরে সে তার গামছাটা দিয়ে বা বাসের ইয়েটা মিররটাকে ঢেকে দেয় যাতে ড্রাইভার পেছনে না দেখে। আচ্ছা, সে মানে এইরকম অবস্থায় অনেকক্ষণ চলছে আর কি। সে যেটা দেখছে সেটা হচ্ছে যে পেছনে সে তাকানোর পরে প্রথমে দেখছে যে পেছনে 2 লোক ওই কাপড়টা খুলে ডেড বডিটা খাচ্ছে। ওকে, মানে যারা সঙ্গে ছিল। হ্যাঁ, এবং ওর সাথে মানে চোখাচোখি হওয়ার পরে ওরা ইশারা করছে যে তুমি চুপ থাকো। এবং তারপরে মানে তারা ঠিক গন্তব্য যেখানে বলছিল সে পর্যন্ত যায়, তার মাঝখানে বলছে যে আমাদের এখানে নামা দাও। নামার সময় শুধু আস্তে করে হেল্পারকে বলে গেছে যে যা দেখছো মানে কিছু বলো না। মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার। আচ্ছা, আমরা মানে আসলে কিছু বলার নাই এখানে, মানে কিছুই বলার নেই। যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা সেই ঘটনাটা সবচাইতে সেই মুহূর্তে তাদের কি অবস্থা হয়েছিল তাই না সাকিব ভাই? মানে খুবই অদ্ভুত লাগছে ব্যাপারটা আমার কাছে। এবং মানে কি বলবো যে কে আসলে তারা এবং তারা 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 কেন উঠলো, এটা নিয়ে লাশটা কোথায় পেলো, সবকিছু মিলে খুব অদ্ভুত একটা ব্যাপার। আর এটা যেটা তুমি একটু আগে বলেছিলে যে সবকিছু না জানলেই বেটার, সবকিছু না জানলেই বেটার, না জানলেটাই মজা। আমরা আর একটা প্রসঙ্গে যাবো, সাগর ভাইয়ের কাছ থেকে শুনবো, সেটার আগে একটা হিন্ট দিব। সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি যে আমরা মাঝে মাঝে না আওয়াজ পাই, তো আমার আওয়াজেরও ঘটনা আছে। আমি এরকম মানে কি বলবো, যখন আমরা বিভিন্ন টেলিফোন ইউজ করি বা রেডিওতে ইউজ করি, আমাদের মাইক্রোফোনেও মাঝে মাঝে কিছু অদ্ভুত আওয়াজ ঢুকে পড়ে যেটা আমরা হেডফোনে পাই। তো এটার সত্যি মিথ্যা যারা হচ্ছে অনেকে শুনছেন আমাদেরকে হয়তো অনেক সময় কোন একটা নয়েজের মতো শোনেন, ভাবছেন যেটা মনে হয় হয়তো এরকম ফ্রিকোয়েন্সির ঝামেলা, কিন্তু সত্যি কথা বলতে যে অনেক সময় কিন্তু ফ্রিকোয়েন্সির ঝামেলা ছাড়াও এরকম ঘটনা ঘটে যেটা আমাদের কানে ধরা পড়ে না কিন্তু যন্ত্রে ধরা পড়ে। সেরকমই একটা ঘটনা আমি সাগরের কাছে শুনবো। আমি এই ঘটনাটা শুনেছি, এই জন্যই বলছি যে একটু আগে আমরা শুনলাম ঘটনাটা তার একদম নিজের জীবনে ঘটা। এই ঘটনাটা কতদিন আগে হবে? এটা গত বছরের ঘটনা, এবং
মানে ওই আমি প্রথমে যেটা বললাম যে আমার সেই ঘরটা, যে ঘরটাতে ভয় পাই সবসময় আমরা, সেই ঘরটাতে আমি যেটা হচ্ছে কি আমি গান গাইতে পারি না, কিন্তু কি শখও আবার চাপা রাখতে পারি না, নিজে নিজে গান কম্পোজ করে নিজে নিজে লিরিক্স দিয়ে আবার নিজে নিজে রেকর্ড করি। একটা গান, সেটা গানটার লিরিক্সটা পুরোপুরি এবার আমার মনে নাই, কিন্তু গানটা বেশ মানে কি এগুলি আছে, মানে স্পিরিচুয়াল ব্যাপারটা আছে। স্পিরিচুয়ালও ঠিক না, মানে মৃত্যুর একটা প্রসঙ্গ আছে। আচ্ছা, সেটা এখানে ব্যাপার নয়, কিন্তু আমি ফোনের ভিডিও অপশনটা দিয়ে নিজেই আর কি ফোনটা সামনে সেট করে নিজে গিটার বাজায় গানটা বাজায় শুনলাম নিজে, বাহ মুগ্ধ। তারপরে অফিসে এনে সুন্দর ডেস্কটপে নামায় যখন আমি শুনতেছি, আমার কলিগ সাইফুল, আমার বস আসিফ ভাই, এরা ছিল সবাই। তখন একটা জিনিস কি, গানটার মানে কোরাসের যে জায়গাটা, ঘরে তো আমি একা, একদম একা, দরজা লক করে, যাতে আব্বা আম্মা শুনলে আবার কি আমি একটু লজ্জা পাবো যে নিজে নিজে গান গাচ্ছি। কিন্তু কম্পিউটারে যখন বাজাচ্ছি তখন না ঠিক কোরাসের জায়গাটাতে আরেকটা ভয়েস হারমোনাইজ করে, মানে আমরা হঠাৎ করে মানে কি যে দুইজনে করছি, আমার তো পরে কি মানে সেকেন্ড অক্টেভে গিয়ে করে, আরেকটা পরের অক্টেভে গিয়ে হারমোনাইজ করে, একদম ক্লিয়ার যে ওয়ার্ডটা আমি বলতেছি ওই ওয়ার্ডটাই হারমোনাইজ করতেছে। ওকে, মানে কি খুবই অদ্ভুত। ওই ঘরের মধ্যে কারো থাকার কোনো চান্স, ঘরের মধ্যে থাকার কোনো চান্স, ওই ঘরের মধ্যে কারো থাকার চান্স নেই আপনি বলছেন, কিন্তু আপনার ঘরের নিচে কবর আছে। আমার তো মনে হচ্ছে মানে স্বাভাবিক, কিন্তু কবরের লোক উঠে এসে বলা মানে কি আমার সেটাই, মানে জিনিসটা একেবারে অমীমাংসিত, কিন্তু এরকম হারমোনাইজ করেছে কোন একটা, এবং মানে সেকেন্ড অক্টেভে গিয়ে না, মানে সেটাই একটু হারমোনাইজ সবসময় করে না, যে গানটা যেখানে চলে তাতে উঁচু হয়েছে হয়তো, সেটাই হয়েছে আর কি ওখানে। মানে এটা কি আছে? হ্যাঁ, আমি সেটটা বদলা ফেলছি বলে নাই, কিন্তু কি আমি ফাইল। হ্যাঁ, আচ্ছা, শুনতে হবে এটা অবশ্যই। আমি নিজেও শুনতে, আমরা এখানে প্লেট অন এয়ার। হ্যাঁ, এবং আমরা আবারও আরেকটা গল্পে যাই। মানে আজকে আমার কাছে মনে হচ্ছে যে বৃষ্টির জন্য হয়তো গল্পগুলো আর একটু ভয়ঙ্কর গল্প আমরা পাচ্ছি, জানি না। মানে পরিবেশটা কিন্তু একদম শোনার মতো, মানে জাস্ট যারা রাস্তায় আছেন এবং যারা ঘরে বসে শুনছেন তাদের দুজনের জন্যই আজকের ওয়েদারটা একেবারে পারফেক্ট এই সমস্ত স্পিরিচুয়াল বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আরেকজন গেস্ট রয়েছেন, আমরা তার কাছে একবার শুনেছি কিছু গল্প, আবারও শুনবো। আচ্ছা, আমি আমার নিজের একটা স্টোরি বলবো, আমার একটা ফ্রেন্ডের একটা স্টোরি বলবো। আমার ফ্রেন্ডটা দিয়ে শুরু করি। আমার ফ্রেন্ড ও বনানী থাকে, বনানী কবরস্থানের পাশে ওর বাসা, খুব কাছে, এবং ওর বাসা থেকে ছাদ থেকে কবরস্থান খুব ক্লিয়ারলি দেখা যায়। ওকে, তো আমরা প্রায় ওর বাসায় যেতাম, আগে মাঝে মাঝে গিয়ে বারবিকিউ করতাম, ছাদে গল্প করতাম। তো একদিন হঠাৎ করে আমরা বলছি যে দোস্ত, ওর বাসার ছাদে আমরা সামনের সপ্তাহে আসবো। ওকে, তো ও বলছে না আসিস না, আমি ছাদে কম যাই। আচ্ছা, তখন ছাদে কম যাস মানে, আমরা তো মাঝখানে আগে তোর বাসার ছাদে সারা রাত বারবিকিউ করছি, হইচই করছি, আড্ডা মারছি, এখন কি হলো? বলো না ছাদে হবে না, আমার বাসায় এসে কর। ঠিক আছে, বাসায় আসবো। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা বাসায় যাবো, ওরে ফুসলে ফাসলে ছাদে নিয়ে চলে যাবো আমরা। আচ্ছা, তোর বাসায় গেলাম, কিন্তু সে ছাদে যাবে। আমি যেসব কি ব্যাপার, তুই ছাদে যেতে চাস না কেন? বলছে দোস্ত, আমি কিছুদিন আগে ছাদে গেছি, এরকম ছাদে সিগারেট খেতেছিলাম, তো কারেন্ট ছিল না, তো বেশ বড় অ্যাপার্টমেন্টের ছাদ। তো হঠাৎ করে ছাদে সিগারেট খেতে এক কোণা থেকে আরেক কোণে হেঁটে গেলাম, এবং ছাদে কেউই নাই, আমি একা। তো হঠাৎ করে দেখলাম কোত্থেকে ছাদে একটা অন্য কর্নার থেকে একটা 8-10 বছর একটা ছেলে হেঁটে চলে আসলো আমার সামনে। আমার দিকে তাকাইলো, কোনো কথা বলতো, হেঁটে সে ছাদের আরেকটা কর্নার দিকে চলে গেল। তা আমি জিজ্ঞেস করলাম, তুমি কোত্থেকে আসছো, কে? কোনো কথা বলো, সে হেঁটে চলে সিঁড়িতে নেমে চলে গেল। আচ্ছা, আমি ভাবছি বলে ঠিক আছে, হয়তো লজ্জা পেয়েছে, ছোট ছেলে। তো আমি তার সিগারেট খেতেছি, একটু পর্যন্ত কারেন্ট আসছে, তো ছাদের একটা কর্নার সবসময় অন্ধকার থাকতো, এখানে লাইট টাইট থাকতো না। তো আমি ওইখানে সিগারেটটা নিভাইতে গেছি, গিয়ে দেখি এক বয়স্ক লোক নামাজ পড়ছে ওই জায়গায়। আচ্ছা, বলে আমি যখন সিগারেটটা, আমার হাতে সিগারেটটা সে জায়গায় মানে একদমই একটা নামাজ পড়ছে, এবং আমি যেইকে দাঁড়াইলাম উনি জাস্ট ডান দিকে মাথা ঘুরে আমার দিকে তাকাইলো। আচ্ছা, তাকে জাস্ট নাই কিছু। এবং বাসার সামনে আপনি বলছিলেন যে এটা ওর বাসার সামনে, একদম ওর বাসার থেকে মানে ছাদ থেকে দাঁড়ায় পুরো বনানী কবরস্থান দেখা যায়। পরে মানে এর পরেও কিরকম ঘটনা? এরপরে সে ছাদে যায়নি। স্বাভাবিক, খুবই স্বাভাবিক যে ছাদে যাওয়ার কোনো কারণই নাই। আর আমার আরেকটা নিজের একটা স্টোরি আছে আমার। শিওর। আমার আসলে জন্ম বেড়ে ওঠা ধানমন্ডিতে, এখন যদি আমি এদিকে চলে আসছি। তো আমি ধানমন্ডি একটা বাসায় থাকতাম 32 নম্বরে।
একদম রাস্তা শেষের দিকে বাসা, এবং এই বাসাটা সামটাইম 1950s এর দিকে বানানো, বেশ পুরানো আমাদের বাসা, দোতলা বাসা ছিল, এবং বাসার শেষে একটা লেক, ধানমন্ডি লেকটা। তো আমরা একটা জিনিস খুব ইউজড হয়ে গেছিলাম যে প্রতি রাত্রে আর কি 12:30 একটার সময় একটা আওয়াজ পেতাম, ঝাপাস কেউ লেকে লাফ দিতেছে। আচ্ছা, আমরা পানির ওয়েভটাও দেখতাম। আচ্ছা, তো আমরা এই ব্যাপারটা তো পুরো চোখে দেখা, আমরা দেখছি যে সেটা আওয়াজ হলো, পানিটা ওয়েভ করতেছে, 12:30 থেকে 12:30 মধ্যে হবে এটা। আচ্ছা, আমরা ইউজ হয়ে গেছিলাম যে ঠিক আছে, হয়তো মাছ আছে বা পাথর আছে বা কিছু একটা সামথিং, আমরা কেয়ার করতাম না। তো ওই সময় আমি শখ করে একটা কুকুর কিনি, আচ্ছা, জার্মান শেফার্ড কিনি, যেহেতু বড় বাসা, বাগান টাগানোর বাসা। তো কুকুরটা বেশ ভালোই ছিল। একটু যখন বড় হইলো, আমার কুকুরটা খুব উইয়ার্ড আচরণ শুরু করলো, মানে আমাদেরকে দেখলে লাফ দিয়ে কামড়াইতে আসে, সারাদিন ঘুমায় থাকে, ভয় পায়, হঠাৎ করে কাঁদতে শুরু করে। তো ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে সামথিং ইজ রং উইথ দ্য ডগ, মানে ওর মেন্টালি কোনো একটা কিছু এফেক্ট করতেছে। তো দারোয়ানে জিজ্ঞেস করলাম যে তুমি কি মারো নাকি কুকুরকে? সে তো না, আমি কিছু করি না। তো সে আমার বললো যে ভাইয়া বাসায় প্রধান হুজুর আসবে, আমার সাথে কথা বলতে দিয়ে। তো আমি হুজুরকে ডাকায় আনছি যে আপনি কথা বলে দেখেন সে কি বলবে। তার স্টেটমেন্টটা ছিল রিসেন্টলি, মানে কুকুরের পাগলামি শুরু করলো, সে বসে থাকে রাত্রেবেলা, কুকুরটা তার পাশে বসে থাকে, তারা দেখে একটা ছায়া হেঁটে যায়। আচ্ছা, ছায়াটা পুরো বাসাটাকে একবার সার্কেল করে, তারা কোনো মানুষ দেখে না, কিন্তু দেখে একটা ছায়া, মানুষের একটা ছায়া লাইটের নিচ দিয়ে হেঁটে হেঁটে যায়, পুরো বাসটা একবার সার্কেল করে ছায়াটা করে আমাদের গেটের কাছে যায়। ছায়াটা গেটটা ক্রস করার পরে গেটের ওই পারে একটা মানুষ হেঁটে চলে যায় লেকের দিকে। এটা মানে এটা দারোয়ানের দেখা। আচ্ছা, এবং কুকুরটা করে কি, যখন এই ছায়াটা, কুকুরটা প্রথমে করছে, ওই ছায়াটা যখনই সার্কেল করতো বাসা চারদিকে, কুকুরটা ছায়াটার পিছনে পিছনে দৌড়াইতো আর চিৎকার করতো, ছায়াটাকে ধরার চেষ্টা করতো। হঠাৎ করে সে ওই ছায়াকে ফলো করা বন্ধ করে দিল, ওই ছায়া দেখলে সে এসে কান্না শুরু করে দিত। সো এবং হুজুর এসে বললো যে এরকম নাকি একটা ব্যাপার, সো তোমার কুকুরের এই কারণে হয়তো এটা এফেক্ট করছে। তো আমরা তাও খুব একটা পাত্তা দিইনি। বাট এনিওয়েজ, ওই বাসা আসলে আর অনেক ব্যাপার ছিল, এগুলো আমরা পরে জানতে পারছি। আমি নিজেও ওই বাসা অনেক কিছু এনকাউন্টার করছি। তো মানে এবং সবচেয়ে বড় কথা যে এগুলো মানুষের চাইতে বোধহয় মানে প্রাণীরা সাধারণত আগে বুঝতে পারে, তাই না? এবং আমার কিন্তু ইভেন্চুয়ালি কুকুরটা পরে বিক্রি করে দিতে হলো, কুকুরটা পুরো পাগল হয়ে গেছিল। ওটাকে রাখে 1 বছর বয়সের মধ্যে কুকুরটা আমার বিক্রি করতে হলো। ওইটা পুরো পাগল, ও যারে তারে কামড়াইতে যায়, ও বাসার জিনিসপত্র আছড়ায় টাছড়ায় একাকার অবস্থা। কোরিয়ানদের পেছনে তো সেটাই, মানে আচ্ছা, আমরা কি এখন তাহলে গানে যাবো? আচ্ছা, আমি রাস্তায় 1 মিনিট, আমি এখন যে ঘটনা একটু বললাম যে আমি একটা গান রেকর্ড করার পরে মানে কি একটা আলাদা একটা ভয়েস হারমোনাইজ করছিল, কিন্তু এখন আমার ছোট ভাই পিয়াল, মানে সেও মানে কি আমরা দুইজন, সে আমার কাছ থেকে গিটার কিছু লিসেন নিজে নিজে, এখন মানে সে ডেথ মেটাল টাইপের জিনিসপত্র খুব পছন্দ করে। সে এখন একটা SMS করছে, যেটা আমি আসলেও জানতাম না, যে সে যে আমার ঘরে গিয়ে আমার গিটারটা নিয়ে ওই গানটা আমরা 2 ভাই প্র্যাকটিস করি মাঝে মধ্যে। এবং সে বলছে যে সে এই গানটা নিজে যখন গাইতে গেছে সে তো আর রেকর্ড করে নাই, সে সেম ভয়েসই শুনছে, আমার রেকর্ড করাটা সে শুনছিল এবং সে শুনছে লাইভ। মানে আপনি শুনছেন রেকর্ডটা, তো রেকর্ড বাজানোর পরে আমি বুঝছি যে আরে এই ভয়েস আসলো কোথেকে। আর ও এই যে আমাকে মাত্র SMS করছে যে আমি যখন বাজাইছি তখন শুনছি লাইভ এখানে হারমোনাইজ করে। মানে একই ঘটনা দুজনের ক্ষেত্রে করছে। এটা মনে হয় একেবারে ঘরের প্রবলেম, আমার যেটা মনে হয় যে অথবা গানের প্রবলেম। এবং গানের মধ্যে আপনি বলেছেন যে মানে পরিষ্কারভাবে মৃত্যুর ব্যাপারটা আছে, সুতরাং এটা একেবারে আমার কাছে যেটা মনে হচ্ছে যে গানটার লিরিক্স এর কোনো সমস্যা। আচ্ছা, অন্য কোনো গানের ক্ষেত্রে সমস্যা না, এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল। ওকে, সমস্যা না, কিন্তু মানে অন্য কোনো গানের ক্ষেত্রে কিরকম হয়েছে? না, অন্য কোনো গানের ক্ষেত্রে আর তেমন হয় নাই, কারণ কি তারপরে আমার মানে কি তার 1 বছর পরে বিয়ে করে ফেলছি। তারপর থেকে যেগুলি আমরা এইসব মিউজিক ভিডিও নিজেরা মানে আমার বউ রেকর্ড করে, এগুলি তখন আর ভূত আসে না। আচ্ছা, মানে ভূতের মানে কি বলবো, ভূত আসার জন্য হয়তো মনে হয় মানুষকে একা হতে হয়। তো শাকিব ভাই, আমরা কি গান শুনবো একটা নাকি? আচ্ছা, SMS আমরা পড়তেই পারি। আমাদের দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন এবং অনেকেই SMS করে বলছেন যে মানে কি বলবো, যে তিনি বলছেন যে আচ্ছা, আমাকে বাপন SMS করেছেন এবং বাপন বলছেন যে বাপনের এরকম হয় যে ওই যে রেডিও শোনার সময় হেডফোনে মাঝে মাঝে কিছু আওয়াজ পান এবং এটার কোনো সলিউশন। আমি বললাম যে সলিউশন দিয়ে আসলে সমস্ত ব্যাপারটা শেষ করা যাবে না, আমাদের একদম মানে আমরা গল্পগুলো শুধুমাত্র শেয়ার করতে চাই, বাকিটা পুরোপুরি আপনাদের ওপরে। এবং অনেকে আমাদের সাথে গল্প শেয়ার করতে চাইছেন, আমি দেখতে পাচ্ছি যে তাদেরকে এক এক আমরা ফোন দেওয়ার চেষ্টা করবো। যেমন শুভ আমাদেরকে SMS করেছেন, তিনি গল্প শেয়ার করতে চান।
আজকে নাম লেখেননি অনেকে, শুরুতে শাউটের পরে নামটা লিখে ফেলবেন। কোন একজনের বার্থডে, তিনি বলেছেন যে তিনিও একটা গল্প শোনাতে চান তার এই জন্মদিনের দিনেই। আমরা ট্রাই করব সবাইকে গল্পটা তার কাছ থেকে শোনার জন্য। এছাড়াও আমাকে SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি যে পিয়াস SMS করেছেন, প্রিন্স, নুসরাত, এবং নুসরাতও আমাদেরকে SMS করে বলেছেন যে তার এরকম কিছু ঘটনা আছে। অনেকে নাম লেখেন দিয়ে অনেকগুলো পড়তে পারছি না আমরা SMS। রায়হান আমাদেরকে SMS করেছেন রাজশাহী থেকে, এবং তিনি বলছেন তারও জীবনে অনেক আজব ঘটনা আছে, সেই ঘটনাগুলো তিনি শেয়ার করতে চান। সুতরাং আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনি শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটি লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করবো বা আপনার SMS-টি পড়বো। যদি SMS-এ যদি ছোট করে লেখা সম্ভব হয় তাহলে ডেফিনেটলি সেটা করুন, আর না হলে আমরা ফোন করবো আপনাকে এবং জেনে নেবো আপনার কাছ থেকে ঘটনাগুলো। চলে যাবো গানে। আর এই মুহূর্তে যে গানটা রয়েছে আমার প্লেলিস্টে, সেই গানটা একদম পারফেক্ট আমার কাছে মনে হয় আজকের এই মুহূর্তের জন্য। সেটি অর্ণবের একটি গান, অর্ণবের গান ঘুমের গাড়ি। চলুন শুনে আসি গানটি। স্টেট ইনটু রেডিও ফুর্তি, ফিরে আসছি একটু পরেই। Don't stop the footbeat. Don't stop the footbeat. Radio Furti 88.0 FM. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের ভূত স্পেশালিস্টরা। আর আমরা বেশ কিছু গল্প শুনেছি, আরো কিছু গল্প শুনবো। আর এই মুহূর্তে আমি আরো একটা ফোন কল নিই সাকিব ভাই, খুবই ভালো আইডিয়া। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে আরো একজন জয়েন করেছেন, আমরা তার সাথে কথা বলবো। তিনি হচ্ছেন লিজা, এবং আমি মাঝখানে কয়েকদিন এক্সোরসিজমের উপরে পড়াশোনা করছিলাম এবং দেখছিলাম যে ওইখানে কিছু জিনিস অদ্ভুত লেগেছিল আমার কাছে। যে সাধারণত ভূত বা বলি আর স্পিরিচুয়াল যে সমস্ত কিছু আত্মা বলি, ভালো আত্মা খারাপ আত্মা যাই হোক না কেন, তারা সাধারণত মানুষের ভেতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে তারপরে সমস্যাগুলো সৃষ্টি করে। তো লিজা আমাদের কাছাকাছি কোন একটা ঘটনা বলবেন। আমি ঘটনাটা তার কাছে আগে শুনেছি, তো এখন আপনাদের শোনাবো। তিনি আমাদের SMS করেছিলেন, সেখানে আমি জেনেছি ঘটনাটা কিছুটা। হ্যালো লিজা। হ্যালো। হ্যাঁ, আসসালাম। ভালো আছেন আপনি? আপনাকে আরেকটু জোরে একটু ফোনটা কাছে নিয়ে কথা বলতে হবে। ওকে, আপনাকে আরেকটু জোরে ফোনটা কাছে নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ বলেন। আমি চিটাগাং থাকি, আমি যে বাসাটাতে থাকি, আমি যে বাসাটাতে থাকি, আমি আজকে প্রায় 4 বছর এখানে আছি। ওকে, এখন মানে আমি মানে আচ্ছা লিজা, একটা কথা বলো, আপনার কি ঘরে কি রেডিও চলছে? আপনার ঘরে কি কোনো রেডিও বাজছে? রেডিও আমার ছোট বোন শুনছে। সাউন্ডটা কমিয়ে দিতে হবে, সাউন্ডটা। হ্যাঁ, সাউন্ডটা একদম জিরো করে দিতে হবে সাউন্ডটা, না হলে আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাবো না। ওকে, হ্যাঁ ওকে, এবার বলুন। জি, এখন মানে আমি এখানে আছি, মানে আপনার প্রথম ফার্স্টে আমাদের কোনো প্রবলেম হয়নি, তখন আমরা ক্লাস 5-এ থাকতাম। ক্লাস 5-এ ছিলাম। লিজা, আমার মনে হয় কি সাউন্ডটা একেবারে কমিয়ে দিতে হবে, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। তাহলে কোনো সাউন্ড নেই। আচ্ছা ওকে, তাহলে বলুন। আপনি জোরে বলবেন ঘটনাটা। হ্যাঁ, একটু জোরে বলবেন। এখানে আমি প্রথম ফার্স্টে আমাদের কোনো প্রবলেম হয়নি, মানে ফার্স্ট ইয়ার পর মানে সেকেন্ড ইয়ার থেকে মানে আমরা তখন ক্লাস 6-এ পড়ছি, মানে তখন ক্লাস 6-এ মাত্র উঠছে, আমি আমার নতুন বোন ছোটটা। তো এখন ওঠার পর এখন মানে হঠাৎ মানে আস্তে আস্তে ওর সবকিছু চেঞ্জ হয়ে যেতে লাগলো, মানে কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে লাগলো, সবকিছু হলো মানে কার সাথে সুন্দর করে কথা বলে না, একা একা ঘুমায়, একা একা থাকে। তারপর মানে সারা রাত সে গোসল করে, ঠান্ডার দিনেও সে ঠান্ডা পানি দিয়ে গোসল করে, গরম পানি দিয়ে গোসল করে, সারা রাত সে মানে ঝর্ণা ছেড়ে বসে থাকে। তারপর হাত পা কাটে, গলা কাটে, মানে বিভিন্ন গলা কাটার মতো ঘটনা কি করেছে? গলা কাটার মতো ঘটনা করেছে। আচ্ছা, তারপর মানে ছাদে মানে রাত 3টা 1টা 2টা ছাদে যেত, এবং যাওয়ার পর মানে ছাদে যে চিকন যে রিলিংটা থাকতো ওদের উপর কোনো প্রোটেকশন ছাড়া
ছাড়া সে ওই রিলিংটার উপর হাঁটতো, আবার এটা ছাড়া আরেকটা রিলিং ছিল ওখানে হাঁটতো। তারপর ওর মাথার মাথার মধ্যে একটা পেন হতো, সিম্পলি আমরা একটা বাড়ি দিলে যেরকম ব্যথা পাই, পেন দিয়ে যদি কোনো একটা বাড়ি দিলে যেরকম ব্যথা পাই ওটা পেত না, ও বরঞ্চ পেনের লাস্ট পেছনের দিকটা ও খুব জোর জোর ওই জায়গাটাতে বাড়ি দিত, ও বাড়ি দিয়েও ব্যথা পেত না কিন্তু ভেতরে কিন্তু ব্যথা করতো। তো এখন এরপরে অন্যরকম বিহেভ করতে শুরু করলো, কারো এত সুন্দর করে বিহেভ করে না, যাতে গায়ে হাত দিল এবং প্রায় 70টা মতো 40টা মতো 50টা মতো এরকম স্লিপিং পিলস খেত। এমনকি একটা সময় আসছিল যে আধা ঘন্টার জন্য বেঁচে গেছিল। তারপরে হুজুরদের কাছে এসে তোরা বলতেছে বাড়িতে কিছু প্রবলেম আছে, বাসাটা আসলে অ্যাকচুয়ালিটা পুরোপুরি বন্ধ করানো হয়নি, তো দেশে বন্ধ না করানোর কারণে যেটা হচ্ছে। তো এটা বলার পরে তো এখন তারপর আমার আবু তারপরে করাইছিল, তবুও বলতেছে এটা কি হবে না, আরো ভালো করে বন্ধ করাইতে হবে। তারপরে আমার আম্মু যে রুমটাতে থাকতো ওই রুমটা কোন রকম বন্ধ করা ছিল, তো এরকম প্রায় 4 বছর মতো এরকম করতে লাগতো, 3 বছর মতো এরকম টানা করতে লাগলো, লেখাপড়া করতে লাগলো, ভালো ছিল স্টুডেন্ট সাথে, তো আর ভালো করে লেখাপড়া করতো না, এখন সে লেখাপড়াই করে না, তার লেখাপড়া সব। এবং সে যেভাবে লেখাপড়া করতে পারতো সে এখনো ওটা করতে পারে না, লেখাপড়া ধরলেই ও সবকিছু এলোমেলো হয়ে যায়। আর তারপরে এই পরে হুজুরকে দেখানো হয়েছে, তো হুজুর বলতে ছিল ওর উপর একটা জিনিস আঁচড় করছে যেটা ওকে কখনো লেখাপড়া করতে দিবে না। তারপরে ও যে হাত কাটার আগে যে সুইসাইড করতে চাইছিল, হুজুর বলছিল যে উনি নিজে আত্মহত্যা করার চেষ্টা করবে এবং ওকে মেরে ফেলার চেষ্টা করতেছে। এখন ও অনেকবার করতে চাইছে কিন্তু বিভিন্ন কারণে এখন প্রবলেমটা অনেক সলভ। এখন প্রবলেম এটা কিভাবে হলো, এখন হয়তো যে তাবিজ যেটা করতেছে এটার কারণে এই জিনিসটা এখনো টিকে আছে, স্টিল এখনো টিকে আছে। এখন আর আজকে প্রায় মাসখানেক ধরে ও আর প্রবলেমটা করতেছে না। এই যে যেমন লাস্ট ইয়ার থেকে এই যে ইয়ারের প্রথম থেকে সে আর এই কাজটা করতেছে না। দেন আজকে আমার বাসায় একজন আনছে হাত কাটছে বা গলা কাটছে নিজে নিজে এটা করছে না, এখন কোন রকম পারে না, বরং যখন সে নামাজ কালাম পড়ে আপনার সেই বিভিন্ন সবার ফ্যামিলির জন্য অনেক সময় দেয়। যেমন আগে সে আগে সে 1 বোতল ঠান্ডা পানি, বরফের পানি সবগুলো খেয়ে ফেলতে পারতো, ডাইরেক্ট বরফ নিয়ে খেয়ে ফেলতো, সে ভাত খেত না, কোনো খাওয়া দাওয়া করতো না, উল্টা পাল্টা যা পেতো সব খেত, নর্মাল ছিল না। আজকে আজকে আমার বাসায় একটা আঙ্কেল আসলে এলাকাতে একজন আঙ্কেল, উনি শুনে আমাকে বলতেছে যে তোমাদের এ পাশের থেকে কোনো প্রবলেম হয়? আমি বলতেছি যে না আসলে তেমন হ্যাঁ প্রবলেম হয় অনেক আগে হয়েছিল আমার ছোট বোনকে। বলে হ্যাঁ তোমার ছোট বোনকে তোমার দেখে রাখবো। আমি কি কেন? তো ও বিভিন্ন সুইসাইডের কথা আমার থেকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ তো বলছে তোমাদের পেছনে একটা জায়গা আছে, পেছনে ওই জায়গাটা একটু খল টাইপের, তো ঠিক ওই রুমটাতে ও থাকে, যে জায়গাটা খল ওই রুমটাতে ও থাকে। তো বলছে ওই জায়গাটাতে যখন আমরা আগে থাকতাম আমরা বিছানা থেকে অনেক উপরে উঠে ভাসতাম, ওনারা অনেকে ভাসতো। আবার এরকম একটা কথা বলছে, কিন্তু আমাকে ডিরেক্টলি কোনো কিছু বলেনি। এরপরে এখন এটা বলছে। তারপর এরপর ও যখন অস্বাভাবিক আচরণ করতে তার মাঝে একবার বাসায় কেউ ছিল না, আমার ভাইয়া আমার আব্বু কেউ ছিল না, শুধু আমার আম্মু আমার বোন ছিল, কাজের মেয়েরা ছিল। তো ওরা একটা রুমে দরজা বন্ধ করে টেলিভিশন দেখতেছিল, তো পাশের রুমে বাইরের রুমটাতে আমি বসে পড়তেছিলাম। তো আমাদের তো ডুপ্লেক্স, তো এখন আমি দোতলায় পড়তেছিলাম, তো তিনতলায় আমার কর্নার রুম ছিল। রুমের সামনে রিলিং থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকতেছিল, শুধু 2বার ডাকছে। 2বার ডাকার তারপরে আমার আম্মু রুম থেকে বেরোছে। তো আমি জিজ্ঞেস করছি মা তুমি তোমাকে ডাকছে? তো বলতেছে না আমরা তো কেউ তোমাকে ডাকে। আপনার সাথে ঘটেছে এই ব্যাপারটা? আমার সাথে, হ্যাঁ এই ঘটনাটা আমার সাথে। তো বলছে তোমার কে ডাকছে? আমি জানতে চাই আমাকে কে ডাকছে আমার নাম ধরে, খুবই সফট খুবই সুন্দর করে ডাকছে, এত সুন্দর অনেক আস্তে ডাকছে কিন্তু আমি স্পষ্ট শুনছি। আমি রুমটা থাকতাম না, রাস্তে ছেড়ে দিচ্ছে। এখন তারপরে আবার থাকতাম, আর কোনো প্রবলেম হতো না। আজকে প্রায় মাঝখানে কোনো প্রবলেমই হয় না। এছাড়া ছোটবেলায় যখন ক্লাস 2-তে পড়তাম, এবং আমার আগের বাসার ঘটনা, ক্লাস 2-তে পড়তাম তখন আমি একটা স্বপ্ন দেখতাম। আমরা বুঝতে পেরেছি এবং আমরা অনেকগুলো গল্প শুনলাম, আরো অনেকে ওয়েট করছে ইনফ্যাক্ট। হ্যাঁ, তো আমরা আরেকদিন শুনবো বাকি গল্পগুলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম তখন লিজার সাথে, এবং লিজা চিটাগং থেকে কথা বলে আমাদের সাথে গল্প শোনাচ্ছিলেন এবং
বুঝতেই পারছেন যে তার গল্পগুলো যথেষ্ট মানে আমার কাছে যথেষ্ট ভয়াবহ মনে হলো, যে একদম পুরোপুরি বাসার ঘটনা ঘটেছিল তার, একদম নিজের বাসার সেই ঘটনাগুলো তিনি শেয়ার করলেন। যাই হোক, আমার কাছে বেশ কিছু SMS রয়েছে সাকিব ভাই, আমরা কিন্তু SMS পড়তে পারি কিছু কিছু পড়ো, আর আমি একটা গল্প বলতে চাই। ওকে ওকে, ফাইন ফাইন, তাহলে আমরা সাকিব ভাইয়ের কাছে ফিরে যাই। আগে SMS গুলো পড়ে ফেলি। আচ্ছা, SMS গুলো আগে পড়ে ফেলবো। আচ্ছা, রুমন আমাদের SMS করেছে। আচ্ছা, সবার আগে আমি হিউর SMSটা পড়বো, কারণ এটা আমাদের এই শো রিলেটেড একটা জিনিস। আমরা একটা হন্টেড হাউসের কথা বলতাম 27 নম্বরে, এবং কয়েকটা শোতে এরকম ঘটনা ঘটেছে এবং আমরা এই বিষয়টা নিয়ে কয়েকবার আলোচনা করেছি। তো হিমু আমাকে যেটা বলছেন যে তিনি মানে তারা কয়েকজন ফ্রেন্ড মিলে সেই বাসাটা দেখতে গিয়েছিল। আচ্ছা, যে এরকম কোনো বাসা আছে কিনা, তারা বাসাটা পেয়েছে এবং সেই বাসার নাম তারাও বলেনি, এবং সেই বাসাটার লাইট আমরা যেভাবে বলেছিলাম সেভাবেই লাইটগুলো সব অফ ছিল, কিন্তু যাওয়ার সময় পুরো রাস্তা একদম স্কট করে নিয়ে যাওয়ার মতো তাদের মাথার উপরে অসংখ্য কাক ছিল এবং কাকগুলো তাও সরে ডাকছিল। এরকম একটা ঘটনা ঘটছে তাদের লাইফে, এবং কয়েকজন ফ্রেন্ড একসঙ্গে ছিল, তাদের সবার কাছে ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটেছে। তো এটা একটা SMS আমাদেরকে SMS করেছেন রুমন, এবং তিনি SMS করে বলেছেন যে ভাই, আমার একটা ফ্রেন্ড 1 মাস হলো মারা গেছে, এবং তিনি জাস্ট মানে আর কিছু উল্লেখ করেননি, তিনি মানে কোনো ভাবে সংজ্ঞায়িত করেন। তিনি হচ্ছে ওই জিনিসটা ওর মা বাবাকে অনেক আগে বলেছিল যে তোর ছেলেকে তুই রাখতে পারবি না, শেষ পর্যন্ত তাই হলো। এটা অনেক আগে তার মাকে বলেছিল। অলরাইট, আমরা নেক্সট SMS এ যাই। আজব কিছু ঘটনা, এবং মানে কি বলবো, তিনি নাম বলেননি, এবং তিনি আজব কিছু ঘটনা থাকে যার কোনো ব্যাখ্যা থাকে না। আমি একটা স্বপ্ন তিনি দেখেন একটা সময় পর পর, তিনি নির্দিষ্ট সময় পর পর একটা স্বপ্ন দেখেন, এবং সেই স্বপ্নটা বারবার ঘুরে ফিরে একই স্বপ্ন দেখেন, এবং তিনি নাম দিয়েছেন অনেকটা যন্ত্র মানব। যন্ত্রণা মানব, মানে যাকে স্বপ্নে দেখছেন বারবার করে, এরকম ঘটনা তার সাথে অহরহ ঘটছে এবং বারবার করে ফিরে ফিরে তিনি এই স্বপ্নটা দেখেন। নাজিয়া আমাকে SMS করেছেন, এবং নাজিয়া SMS করে বলেছেন যে আমরা মাঝে মাঝে কিছুর অস্তিত্ব, যেমন মাঝে মাঝে কিছু শেড দেখতে পান উনি, অনেক সময় দেখেন যে শেড দেখতে পান, এবং ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে কিছু কিছু সময় সেই শেড গুলো হয় বা পুরোপুরি আস্ত একটা মানুষ দেখেন যিনি কিনা পুরোপুরি তার বাবার মতো, এবং তার মাথায় হাত বুলিয়ে দেয় মাঝে মাঝে। এরকম ঘটনা তিনি দেখতে পান আর কি, শুধুমাত্র যে ছায়া দেখতে পান কি কোনো কিছু তাই না, মাঝে মাঝে তার বাবাকেও তিনি দেখতে পান, যেটা মানে তিনি নিশ্চিত যে সেটা তার বাবা না। সাদ্দাম আমাদের SMS করেছেন, এবং সাদ্দাম বলেছেন যে আমি একটা স্বপ্ন দেখতাম 3 রাতে তিনি একই স্বপ্ন দেখেছেন, এবং তিনি বলছেন ফার্স্ট রাতে দেখলাম যে আই এম কিলিং সামওয়ান, এবং নেক্সট সেটা হচ্ছে যে আর ঘুম ভাঙার পর দেখলাম যে তার বুকে, মানে স্বপ্ন দেখলো যে কাউকে খুন করছে, এবং ঘুম ভাঙার পরে সে আবিষ্কার করলো যে তার বুকের ভিতরে রক্ত লেগে আছে। মানে খুবই অদ্ভুত একটা ব্যাপার, যে বুকের ভিতরে রক্ত লেগেছে, এটা সে ঘুম ভাঙার পরে দেখেছে। মাই গড। তো এই ছিল আপাতত SMS। আর যারা এখনো এবং যারা SMS করতে চান তাদেরকে আমি SMS করার নিয়মটা বলে দিই। সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নাম্বারে। দেখতেই পাচ্ছেন যে আপনাদের SMS গুলো আমরা পড়ছি, এবং সময় হলে আমরা কল দিয়ে আপনার কাছ থেকে আপনার গল্পগুলো জেনে নেব, এবং গল্পের সেই হিন্ট আসলে SMS এর মধ্যে দিলে খুব ভালো হয়। আমরা তাহলে বুঝতে পারবো যে কোন ধরনের গল্প আপনি বলতে চাচ্ছেন, দেন আমরা আপনাকে কল করবো। ওকে, হ্যাঁ, আমাদেরকে আমরা আরেকটা গল্পের অপেক্ষা করছে আমাদের জন্য মনে হয়, রাইট? আমি নাজিয়ার SMS সাথে মিল রেখে বলবো যে ডুপ্লিকেসি যে ব্যাপারটা, এটা আমি একবার এক্সপেরিয়েন্স করছি। তো আমি যে বাসার কথা বলছিলাম ধানমন্ডি 32 নম্বরে, তো দ্যাট হাউস বেসিক্যালি একটা দোতলা একটা বাসা ছিল, উপরতলায় বাড়িওয়ালা থাকতো, নিচতলায় আমরা থাকতাম। এটা তো পুরানো দিনের একটা বাসা, এটা বিশাল সাইজ, 12 কাঠার উপরে 4-5টা রুমের একটা বাসা, বাগান টাগান দিয়ে। তো একদিন যেটা হলো যে মানে আমরা জানতাম যে বাসায় আসলে অনেক কিছু হচ্ছে পুরানো বাসা দেখে, আমরা কোনো একটা পাত্তা দিতাম না। তো একদিন আমরা বাড়িওয়ালাদেরকে দাওয়াত দিই, এবং আমাদের বাসা রাত্রেবেলা নিচে দাওয়াতে আসে, ফুল ফ্যামিলি আসে। তো আমাদের বাসাটা ছিল নিচতলায়, মাঝখানে একটা বিশাল বড় হল রুম, এবং হল রুমের চারদিকে 5টা বেডরুম, একটা হোটেলের মতো করে। এবং লাস্টে যে রুমটা, ওইটা আসলে বেশি করে যাওয়া হতো না, অন্ধকার, বাসার শেষের দিকে দেয়ালের সাথে ছিল, তো বন্ধ থাকতো। তো খাওয়া দাওয়ার পরে আমার মা বললেন যে বাড়িওয়ালার ছোট ছেলেকে মিষ্টি দিয়ে আসো। আমরা ওকে খুঁজে পাচ্ছি না, ডাকতেছি। তো হঠাৎ করে শুনলাম ওই রুম থেকে উনি আমাকে বলতেছেন যে আমি এখানে। তো আমি একটু সারপ্রাইজ হলাম যে অন্ধকারের মধ্যে উনি কি করছেন এখানে। তো ভাবলাম এই বাসায় বা কেন?
হ্যাঁ এই পাশে বাগানো, হয়তো সিগারেট টিকেট খেতে হয়তো গেছে, হয়তো যাচ্ছে মুরব্বীদের সামনে সিগারেট খেতে। তা আমি রুমে ঢুকছি, ঢুকে দেখি উনি বসে আছে এবং বাইরে থেকে যে লাইট পড়তেছে আই কুড সি হিজ ফেস প্রপারলি। ওকে, তা আমি ওনাকে বললাম যে আপনি এখানে বসে আছেন কেন, আপনাকে সবাই খুঁজতেছে ভিতরে, আম্মা মিষ্টি পাঠাইছে আপনার জন্য। আচ্ছা, তুমি আমাদের তাকাইলো বললো যে তুই টেবিলে রেখে দাও। আচ্ছা, আমার সামনে টেবিলে রেখে আমি রুম থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার সময় বললাম যে আপনি এদিকে চলে আসেন তাড়াতাড়ি। তো বলে আমি হল রুমে গেছি, এন্ড হল রুমে গিয়ে আই ওয়াজ শকড বিকজ আই স হিম, আমার বাবার সাথে দাঁড়ায় উনি সামনাসামনি কথা বলতেছে। আপনি ওই রুমে আবার তাকে দেখে এসেছেন? দেখেছি, তার সঙ্গে মিষ্টি রেখে আসছি আমি, এবং আমি তাকে বললাম যে আপনি এত তাড়াতাড়ি কিভাবে এখানে আসলেন? উনি বললো তুমি কি বলতেছো? আপনি ওই রুমে মাত্র কথা বলে আসলাম, মিষ্টি দিয়ে আসলাম, আপনি এখানে চলে আসলেন আবার কিভাবে? আমি তো এখানে তো আব্বার সাথে কথা বলতেছি। আমি ওদেরকে কিছু বললাম না, আমি রুমে আবার ব্যাক করলাম, লাইট জ্বালাইলাম, লাইট জ্বালা দেখলাম রুমে কেউ নাই, চেয়ারটা ব্যাকা করা, মানে কেউ বসেছে উঠে চলে গেছে এবং মিষ্টি বাড়িটা খালি। তো আমার মনে হয় যে ডুপ্লিকেসি ডু অস্কার। অলরাইট, এটার আরেকটা স্টোরি আছে, মানে এটা ধামইতে আমার চিরঙে হয়েছিল। এই স্টোরিটা শোনা আমার মায়ের কাছ থেকে। ওকে, শুনি। এখন জিনিসটা হচ্ছে আফটার আমি আমার জন্ম চিটাগংয়ে, সো আমার জন্ম হওয়ার পরেই আমি কয়েক বছর ছিলাম একটা জায়গার নাম দেব পাহাড়। আচ্ছা, এন্ড ওই জায়গাটা জানাই সবার মধ্যে যে একটু ডিফারেন্ট, ওকে যেভাবে বলে মানুষ। সো আমার বয়স তখন 2-3 বছর হবে। সো আমার মা আমাকে ঘুম পাড়িয়ে আসছে, আর আমি ওয়াজ নোটোরিয়াস ফর দুষ্টামি, সো ঘুমাতাম না খুব। অনেক কষ্টে ঘুম পাড়িয়ে রেখে এসে মানে একটা লম্বা করিডোর এসে ঠিক আছে ওয়ালের সাথে লাগিয়ে একটা আয়রনিং টেবিল ছিল, ওখানে বসে ইস্ত্রি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সো কিছুক্ষণ পরে এসে দেখে যে সে আমি ঠিক তার শাড়ি টেনে তার সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। তোমাকে তখন একটু চেতে যে তোমাকে এই মাত্র আমি ঘুম পাড়ে আসছি কিছুক্ষণ আগে, মানে তুমি কি এখনো কি ঘুমাবো না? তুমি ইউনো এক্ষুনি তোমাকে আমি ঘুম পাড়াচ্ছি, এবার যে দুষ্টামি করবো না। জাস্ট সুইচ অফ করলো, নিচে তাকালো, দেখে আমি নাই। সো দৌড় দিয়ে আবার কোয়াইট লং করিডোর দৌড়ায় যে দেখে যে অন্য রুমে আমি ঘুমাচ্ছি ওখানে যে বেড়ে রেখে এসেছিল। সো এটা একদম চোখের সামনে ঘটেছে, সামনে। আর এই জিনিসটা হচ্ছে যে আমার ছোটকাল থেকে আমার অনেক বাসায় থেকেছি আমি চিটাগংয়ে, ওই বাসায় অনলি বাসা যেখানে আমি প্রত্যেকটা জিনিস আমার মনে আছে, কারণ আই ডোন্ট নো ফর হোয়াট রিজন যে এত কম বয়সে মনে থাকার কথা না, কিন্তু আপনার মনে আছে। হ্যাঁ, যেমন সবচেয়ে হন্টেড প্লেস ছিল ইন দ্যাট হাউস ওয়াজ দ্য কিচেন। ওকে, যে ওইখানে কেউ এসে আপনি দাঁড়িয়ে আছেন, কেউ এসে ঠিক আপনার শোল্ডারে হাত রাখবে, হাত রাখার পরে সুয়েসি টার্ন অন, কেউ নেই। আর এইভাবে ডিস্টার্ব করতে একবার না, দুবার না, তিনবার না, চারবার না। এই জিনিসটা মানে আমার কাছে হয়, এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে যে আমি কোনো কিছু দেখছি না, কিন্তু না মানে মাঝে মাঝে যখন ফিলিংটা হয় না যে কেউ পিছনে দাঁড়িয়ে আছে বা এই মুহূর্তে বোধহয় হাত রাখবে, এর চাইতে ভয়ঙ্কর কোনো কিছু। হ্যাঁ, কিন্তু হাত রাখবে না, এটা রাখতো। আচ্ছা, এবং সেটা আপনি বুঝতে পারতেন, টাচ করতে। তখন এত খারাপ পজিশন চলে গিয়েছিল যে আমার মা পুরো একদম কিচেন উঠায় নিয়ে ড্রয়িং রুমে চলে আসছিল। সো এইটা আবার ঢাকায় হয়েছে। আমার একটা ফ্রেন্ড এসছে আমার বাসায়, আমার লাস্ট বাসায় ছিলাম যখন। সো আমার আব্বাকে হেল্প করছে কুকিং, আমার ফাদার ইজ এ ভেরি গুড কুক। সো আমার আব্বা এদিকে ডিশ হচ্ছে, আমার ফ্রেন্ডকে বলি যে তুমি একটু নেড়ে দাও। there is a distance from the sink, ঠিক অপোজিট দিকে সিঙ্ক আর এদিকে হচ্ছে চুলা। সো হঠাৎ যিনি কেজে উপরে হাত রাখলো এইভাবে করে, ঘুরে তাকিয়ে দেখে যে কেউ নাই, আমার বাবা পিছনে অনেক দূরে। তোমার এটা অনেকের সাথে ঘটেছিল হয়েছে। সে দৌড়ায় আমার রুমে আসলো যে ইউনো তোমার বাসায় কিছু আছে? হ্যাঁ, ওকে। আমরা একটা আপনি এখন আবার অন্য কোথাও নাই তো? আমি অন্য কোথায় আছি এখন। প্রবলেম হচ্ছে যে মানে এই এক্সপিরিয়েন্স গুলো আমি মানে অনেক থ্রুআউট মাই লাইফ আমি দেখে এসেছি, কিন্তু এক পয়েন্টে যেমন বললাম ফার্স্ট এপিসোডে যে আমার বিশ্বাস এসছে আমার 14-15 বছর বয়সে যখন আমি প্রথম দেখলাম হাত পাকাগুলো। আমি বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস আমি শাকিব ভাই আপনাকে বলেছিলাম যে একটা অদ্ভুত মানুষের খবর দিব। এটা আমার কিন্তু ওই সাগর ভাইয়ের কাছ থেকে শোনা, যে অদ্ভুত একটা মানুষ, বাগেরহাটের একজন অদ্ভুত মানুষ আছে। আমার শাকিব ভাইয়ের গল্পটা একটা গল্প আমরা যাবো, আমরা মনে হয় আর বেশিক্ষণ চালাতে পারবো না, শেষ করবো শাকিব ভাইকে দিয়ে। হ্যাঁ, সেই সময় প্রায় হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এটা শুনে নেই যে আমরা কিছু জিনিস শুনে শাকিব ভাইয়ের আমরা লাস্টে রাখছি একদম। আচ্ছা, ঠিক আছে। বাগেরহাটের মানে হচ্ছে গিয়ে আমার মানে মেজো খালা, সে একটা ঘটনা, আমি দুটা ঘটনা বলছি। একটা ঘটনা হচ্ছে খালা ঘটনাটা হচ্ছে গিয়ে 40 বছর আগের ঘটনা। মানে এটা
এটা একটা যে পজেস কাহিনী আর কি, যে একদম মানুষ ধরে যে সে একদম ওই পেশেন্ট হোক যা হোক, সে প্রথম যখন এই আক্রান্ত হয় স্পিরিট দ্বারা তখন সে ক্লাস 3-তে পড়ে এবং তাকে আমার মার দিককারই একজন রিলেটিভ, সে আবার এসব টুকটাক ব্ল্যাক ম্যাজিক এগুলি করতো, স্পিরিচুয়ালি সমস্ত ব্যাপার সে আমার খালাকে একটা সার্কেল করে সার্কেলের ভেতর বসায়, খালার কপালে কি একটা হয়তো পেন্টাগ্রাম বা কিছু একটা, আমি জানি না, কিছু একটা আঁকার পর থেকে খালা খুব মানে কি অন্য ভয়েস, টোটালি অন্য ভয়েস, অন্যভাবে কথা বলতে শুরু করে এবং বলতে শুরু করে তার নাম রাজ্জাক। এবং সে আশ্চর্য ব্যাপার হচ্ছে সে তখন আমার বাবা ঢাকায় থাকতো, সে কি করতেছে এগুলি বলে দিতে পারতো ওখান থেকে। এটা হচ্ছে প্রথম দিকে, তারপরে না ওই স্পিরিট আর যায় না। এটা হতে হতে আমার আম্মা, আমার ফুপু টুপু যারা সবাই ইউজ টু হয়ে গেছে ব্যাপারটার সাথে। কিন্তু একদিন ভোরবেলায় হঠাৎ করে আমার আম্মা এবং আমার নানি দুজনেই খুবই সারপ্রাইজ। কারণ কি না, তার আগের দিন রাতে হচ্ছে কি সবাই একসাথে বসে মানে ঘরের মধ্যে গল্প টল্প করছে, হঠাৎ করে আমার খালা যে না এই সর করে আমার আম্মার পিছনে গিয়ে লুকাছে, আসতেছে আসতেছে। এবং ঘরের ভিতরে তখন সেদিন ছিল আমার সেজো চাচা ছিল, আমার বাবাও ছিল, তারপরে আম্মা ছিল, আর অনেকে ছিল। তারা দুইটা অস্তিত্ব দাপাদাপি টের পাচ্ছে ঘরের মধ্যে। এবং তাদেরকে আমি যত বলি যে এগুলি ভুয়া, তারা কোনোভাবে জানে আমরা যে জিনিস এক্সপিরিয়েন্স করছি এটা কেউ বললে বিশ্বাস করতে পারবে না। তারা লুটোপুটি একটা আওয়াজ টের পাচ্ছে এবং ফিল করতে পারতেছে। তারপরে করতে করতে খালা এরপরে জ্ঞান হারালো আর কি, জ্ঞান হারালো, মাথাটাতে পানি দিলে সকালবেলা আমার আম্মা চিৎকার শুনে বাড়ির সবারই করছে। কারণ কি সকালবেলা আম্মা দেখছি গ্রামে যেটা করে মাছ, শিং মাছ টিং মাছ রাখে একটা জারের মধ্যে কয়েকদিনের জন্য, খালাটার ভিতরে হাত দিয়ে কাঁচা শিং মাছ একদম কচর 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 মানে সবাই দেখেছে আর কি। আম্মা দেখে চিৎকার করার সাথে সাথে যে আজকে শেষ মাছ, কাঁচা মাছ। এবং সে যেটা করছে তারপরে যেমন খাওয়ার পরে যেমন মানে ভূতেদেরও মনে হয় সফট ড্রিঙ্কস এর দরকার পড়ে, সে একদম কেরোসিন রাখা থাকে যেটা, ওইটা মাছটা খাওয়ার পরে কেরোসিনটা ডক 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 করে কেরোসিন রেখে দিচ্ছে এবং তার কিছুই হয় না। এবং কেরোসিন খেয়ে সে লাইভ। এবং তারপর থেকে সে আগের দিন বলতো যে আমার নাম হচ্ছে রাজ্জাক, এবং তারপর থেকে সে বলা হচ্ছে আমার নাম হচ্ছে অনন্ত রাজ্জাক চলে গেছে। আচ্ছা, এ হচ্ছে খালা। এবং খালা আমরা জন্মের পরে খালার এখনো সেই ধরনের জিনিসপত্র আছে। খালা আমাদের বাসা আসলে প্রায় এই ধরনের কথাবার্তা বলে এবং মেন্টাল হোক যে কারণ হোক, সে যখন তার চোখ মুখ লাল হয়ে যায়, এখন আর আগের মতো আবল এইসব বলে না, কিন্তু তার চোখ মুখ যখন লাল হয়ে যায় তখন আমাদেরও একটু হাত পা ভারী হয়ে যায়। মানে আবার কি হয়, আবার নতুন করে কি হয়, 40 বছর আগের ঘটনা। আর রাস আমি বলতেছি বছর 2 আগের ঘটনা, সেটা হচ্ছে আমার শালিকা। এটা মডার্ন, অনেক মডার্ন, সব দিক থেকে মডার্ন ঘটনা। কারণ এটা হচ্ছে আমার বিয়ের কিছুদিন আগে আমি আর আমার ওয়াইফ গেছি ওর বাসায়, মানে আমার ওয়াইফের কাজিন। সে ভোরবেলায় 9টার দিকে গেছি, তখন সে ঘুম থেকে ওঠে না। আমরা ডাকতেছি ওঠার পরে সে আর মানে কি কোনো সাউন্ডও করতে পারতেছে না, চোখ মুখ এমন হয়ে গেছে, শুধু ইশারায় বোঝাচ্ছে যে আমার মুখ থেকে মুখ দিয়ে কিছু একটা ঢুকছে ভিতরে। আচ্ছা, আমি তো কলাবাগান বাসায় তাড়াতাড়ি করে চেয়ারে বসা নামায় টামায় সমরিতা নিয়ে গেছি। সমরিতা ডাক্তার বললো যে ঠিক হয়ে যাবে, এই বয়সে মেয়েদের এরকম হয়। ঘুমের ওষুধ দিল, কথা কিন্তু সে তখনও কথা বলতে পারে না। তো আমরা সন্ধ্যার দিকে আবার বাসায় নিয়ে আসছি, তো কথা বলতে পারে না। রাত্রেবেলা আমার ওয়াইফ বলতেছে, আর আমার ওর ছোট বোন 2জন ওর সাথে আছে, ওর বাবা মা তখন ঢাকার বাইরে ছিল, বলতেছে যে কেমনে জানি হাসতেছে, ভয় করতেছে আর কি। তারপরে আমি গিয়ে তারপরে বলতেছি যে তখন নর্মাল, মানে উদ্ভট কিছু করতে পারতেছে না, যাচ্ছে কথা বলতে পারতেছে না মুখ থেকে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আমি বললাম যে তাহলে আমার SMS এ জানাও যে তোমার এক্সপিরিয়েন্সে কি লাগতেছে, কেমন লাগতেছে। কাকতালীয় ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি SMS এ সে লিখতেছে, আমার কথা মানে ধরতে পারতেছে আমরা কি বলতেছে, সেটা শুনতে পাচ্ছে কিন্তু বলতে পারছে না কোনো কথা না। কিন্তু সে তার ঘন্টাখানেক আগে যেভাবে হাসছে সর্ট অফ মেল ভয়েসে, মানে সেটা শুনে আমার ওয়াইফ তারা মানে বেশ ঘাবড়ায় গেলে তারপরে হয়ে গেছে। তো SMS এ যখন আমাকে লিখতেছে তুড়ি করে লিখতেছে, ওর হাতও কাঁপতেছে, কিন্তু SMS এ না অপশনটা হয়ে গেছে কি নাম্বারের অপশনে চলে গেছে। আচ্ছা, পিছনে আমার ওই মৌ যে ওর ছোট বোন, আমার ওয়াইফ, আমি 3জন খাটে এরভাবে আমরা পিছনে দেখতেছি যে কি লেখে। ওই নাম্বারের অপশনে চলে গেছে, মানে ABC বন্ধ হয়ে নাম্বার। এখন ও বারবার M চাপ দেয়, বারবার না 666। এখন আমার ও ছোট বোন যে ও 666 এর মানে বুঝে না, আমি তো এদিক দিয়ে আমার আছে 666 এখানে আসলে কি
তারপরে সে মানে কি 2 দিন পরে সে মোটামুটি নর্মাল হয়েছে। সে যেটা বলছে যে সে একটা স্বপ্ন দেখছে, যেটা হচ্ছে একটা কালো কিছু তার মুখ দিয়ে ভিতরে ঢুকে গেছিল। অলরাইট, কালো কিছু কি সেটা সে বলতে পারে, মানে ফিগার আউট করতে পারে না, কিন্তু সে জাস্ট বলছে যে কালো ফিল করতে পারে, কালো একটা কিছু তার মুখ, কালো একটা কিছু তার মুখ দিয়ে ঢুকছিল আর কি। শেপ টেপ কোন ডিস্টার্ব করতে পারেনি না, সেটা সে বলতে পারে নাই। কিন্তু আমি এখন অপেক্ষা আছি যে ভালো হলে নিশ্চয়ই আবার একদিন ধরবে। সেটাই, মানে কিন্তু ব্যাপারটা আসলে সে প্রায় আমাদের এই যে মানে জাহাঙ্গীরনগর থেকে মানে কয়েক বছর আগে। এখন কি সুস্থ উনি? এখন সুস্থ। আচ্ছা, আপনি আপনার ওই বাগেরহাটের একটা গল্প আমাদেরকে বলেছিলেন যে একজন ভদ্রলোক আছেন যিনি জাল খেল্লা পড়ে, যিনি আমার খালাকে প্রথম মানে কি স্পিরিট তার ভিতরে ডেকে নিয়ে আসে। তার নাম হচ্ছে মোজাম্মেল বা মোজাম, আমরা যতটুকু জানি। সে নেভিতে কাজ করতো, কিন্তু সে চুল বড় রাখতো। তারপর তাকে চাকরি থেকে বাদ দিবে বলছিল, কিন্তু সে একবার ট্রিপে একটা গিয়ে সুন্দরবনে গিয়ে তার মানে সুপিরিয়রদের কিছু একটা দেখায়। এরপর থেকে তাকে মানে নেভিতে চুল রাখতে অ্যালাউ করছে, তার এই হাঁটু পর্যন্ত চুল। আচ্ছা, মানে আমি এবার তাকে ঢাকায় নিয়ে আসবো, আসলে অবশ্যই আমি আপনাদেরকে ইনভাইট করবো। এবং সে খালার একটা বড় ব্যাপার কি, খালা 3-তে থাকতে প্রথম এই পজিটিভ ঘটনা ঘটে। এবং 3-তে থাকতে সে যখন প্রথমবারের মতো খালাকে স্পিরিট থেকে সরায়, তখন একটা কালচারালি যেটা আছে ওরকম একটা ঘটনা, একটা কিছু করতে বলে। আমার খালা 9 লিটার পানি ধরে এমন একটা পিতলের কলস দাঁত দিয়ে কামড়ায়, মানে পুকুরের এপার থেকে ধরে ওই পাড়ে হেঁটে গিয়ে মানে সেন্সলেস হয়ে যায়। কিন্তু এইটার ব্যাখ্যা আসলে বাকি সবকিছু আমি মানে কি হ্যালুসিনেশন বা মেন্টালি, কিন্তু কি একটা 3-তে পড়ে একটা বাচ্চা হাইয়েস্ট কত 9-10 বছর ওভার, সে 9 লিটার একটা জিনিস দাঁত দিয়ে কামড়া ধরে উঠে কথা, মানে কি এত ফিজিক্যাল চলে আসবে এটা। মানে এবং এটা হচ্ছে কি আমার মার দিক, মানে আমার কাছে আমার প্রায় 50 জন লোক মানে এখনো আমি চিনি তারা এটা এক্স্যাক্টলি। এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যের ঘটনা যে মানে কিছু মানে এতগুলো মানুষ একসঙ্গে দেখেছে, সুতরাং এটা ভুল হতে পারে, একজন হতে পারে, ভুল হতে পারে। আমার সে যেটা যে সেও এক্সপেরিয়েন্স, সে একজন সায়েন্টিস্ট, কিন্তু সে এগুলো একদমই উড়া দেয়। সে এইসব ব্যাপারে কোশ্চেন করলে একটু চুপ থাকে, কারণ কি এইসব ব্যাপার সে চোখের সামনে বলে যে মেন্টালি এরকম হলে অনেকের এই ধরনের এনার্জি চলে আসতে পারে, কিন্তু কি এটা অ্যাবসার্ড। এবং সে যেই গাছে কোনো ঢাল নাই, 20 ফিট হবে পরে গিয়ে ঢাল, সেই ঢালে গিয়ে বসে থাকতো। সে প্রথমবার যখন আমার খালা মানে কি সেন্সলেস হওয়ার পরে স্কুল থেকে নিয়ে আসে, সেই স্কুলের হেডমাস্টারকে টোটালি মেল ভয়েসে বলছে, মুজিব সাহেব আমাকে একটা সিগারেট দেন তো। একটা মেয়ে এই কথা বলছে। মানে কিন্তু গলার স্বরটা যে, আচ্ছা আপনি কি কোনদিন শুনেছেন এরকম যে গলার স্বর চেঞ্জ হয়ে গেছে বা এরকম? খালার বিয়ের পরে, আচ্ছা খালার অনেকগুলি ঘটনা আছে, ছোট ছোট আমি কয়েকটা বলি। সেটা হচ্ছে যে খালাকে পরে অন্য একজন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বলতেছে বারবার, আসলে ফকির টকির টাইপেরই হবে, তার বাড়িতে আম্মা একদিন নিয়ে যায়। আম্মা তখন ইয়াং, নিয়ে গেছে খালা এবং আম্মা ওই বাড়িতে পাড়া দেওয়ার মাত্র, খালা পাড়া দেওয়ার মাত্র টোটাল একটা গাছে ঝড় হচ্ছে, আর সব গাছ ঠান্ডা, একটা গাছ একদম নুয়ে পড়ছে, টোটালি ঝড়। এবং ফকির দৌড়ায় ঘরে গিয়ে ওর বউটাও নিয়ে দরজা আটকা দিছে, এবং আমার খালা খুব অকথ্য ভাষায় গালাগালি করে বিশাল বড় একটা বাস উঁচু করছে, ওইখানে গ্রামে থাকে যে, ওইটা নিয়ে চালের উপরে মানে একটার পর একটা বাড়ি দিচ্ছে, আর বলছে তুই একটা বাচ্চা ছেলের কথা বলতেছে, এতিম বাচ্চা, যে ওর হক নষ্ট করছিস। এইটা হচ্ছে তা আমি আসলে খালাকে যখন দেখছি, আমরা টোটালি এগুলি আমার জন্মের আগের কাহিনী। খালার বিয়ে হওয়ার পরে এ ধরনের, খালার যেদিন বিয়ে হয়েছে সেদিনও আমার নানা বাড়ির চারদিকে ঝড় হয়েছে, এটা মানে গ্রামবাসীর এক্সপিরিয়েন্স। এবং তারপরে আমরা আসলে দেখি না, আমি তারপরে যতটুকু দেখছি যে খালা প্রায় যখন বলে কেমন কেমন করতেছে, তখন খালার চোখ লাল হয়ে যায় এবং তার হাসিটা একটু মানে কি অন্য টাইপের। ম্যাক্সিমাম দাঁত, সাধারণত হাসলে মানুষের শব্দ দেখা যায় না, তার শব্দ দেখা যায়। এবং আমরা যেহেতু তার আগের হিস্ট্রি জানি, তখন ব্যাপারটা ভয়ঙ্কর হয়। এবং খালার সূত্র থেকেই, মার দিকের এই সূত্র থেকে আমরা মানে কি আম্মা বিশ্বাস করে যে আমার ভিতরে যেহেতু আমার এই ধরনের স্বপ্ন হইতো, এই হতো শুরুতে আপনি যেটা বলছিলেন যে ফ্যামিলি থেকে হয়তো পাওয়া, এবং আমার একজন বৃদ্ধ না সম্পর্কে না আছে, তাকে দিয়ে খুবই উইয়ার্ড একটা কাজ করেছে। আমাদের বাসার চারদিকে সে আজান দিছে, এবং বাসার চারদিকে আমার 4 ফ্রেন্ড, ভাইয়ার 2 ফ্রেন্ড, আমার 2 ফ্রেন্ড, এত বড় বড় গজাল চিনেন হয়তো সবাই, এগুলি আজান শেষ হওয়ার সাথে সাথে বাসার চারদিকে
গেঁথে দিছে যাতে কোনো স্পিরিট না করতে পারে। কিন্তু আমার কিছুদিন হয়তো মেন্টালি এটার জন্য আমি ভালো ছিলাম, কিন্তু তারপরে আবার কাজ হয় নাই আমাদের যথারীতি। এবং আমি 17th সেঞ্চুরির একটা মানে পেন্টিং দেখছি যেটাতে এই ধরনের, এটা হচ্ছে ইনকিউবাস আর সাকিউবাস বলে দুইটা ক্যারেক্টার আছে, একটা মেয়েদের ধরে একটা ছেলেদের ধরে, এটার একটা পেন্টিং এবং হুবহু পেন্টিংটা ওই যে লোমশ। আচ্ছা টাইম আছে, আমি আরেকটা ছোট্ট, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড বিপু, এটা বেশ মানে কি ভয়ের এবং কমেডির, মানে সে এটা হচ্ছে FOF কাহিনী, ফ্রেন্ড অফ ফ্রেন্ড। মানে সে গেছে একদম, তার ফ্রেন্ড বলছে যে তার নানির সাথে দেখা করতে নিয়ে যাবে। তার কারণ কি, তার নানি জিন। আমি এই এতদিন শুনছি নানি জিনে আসর থাকে, এই থাকে নানি জিন মানে কি। তারপরে সে গেছে এবং আমার মানে কি নিউটনের খুব ক্লোজ ফ্রেন্ড, তুমি চিনবা, মানে ভালো গিটারিস্ট মানে আছে। তো গেলে দেখতেছে যে উঠানে ওইখানে একটা কুড়ে ঘরের মতো আলাদা বানানো, সেখানে তার নানি মাঝে মধ্যে বসে, সেই নানি জিন নানি সবার সাথে কথা বলে না। একটা শাড়ি বাসের একটা দেওয়া আছে, তার পাশ থেকে একটা শাড়ি দেওয়া, ওই পাশে কেউ নাই। তারপরে ওরা ঘরে কিছুক্ষণ বললো যে এখানে বয়, ওরা বসলো, বসার পরে ওরা টের পাচ্ছে কি শাড়ির ওই পাশে একটা এক্সিস্টেন্স। তারপরে এখন বলতেছে ওর ফ্রেন্ড বলতেছে তুই হাত দিবি। হাত ওই আমি স্বপ্নে যেরকম দেখি, ওই সাকিউবাসের পেন্টিং আমি যেরকম দেখছি, গায়ের লোমস একটু জিনিস থাকে, ওর এক্সপিরিয়েন্স সেম। ওই শাড়ির উপর থেকে হাত দিলে বলছে যে একটু লোমস, জিনিসটা খুব লোমস। এবং তারপরে তার এক্সপিরিয়েন্স খুব ভয়ের, এবং ওই ফ্রেন্ডটাকে যেটা জানাইছে মানে এখানে জিনিসটা একটু হালকা কমেডি, মানে ভয়ের এবং কমেডি। ওই মহিলার ছেলে আছে, সে জার্মানিতে ডাক্তার। এবং আমার ওই ফ্রেন্ডটার যে ও এমন চামবাজ, ও বলছে কি ওরা একটা ডাক্তার, মনে পড়ছে ওরা একটা ওষুধ আনার কথা, সেটা মানে কি এখানে পাওয়া যায় না, ওরা জার্মানির ওষুধ, বলছে কি আমার একটু এনে দিতে পারবি। এবং সেই ওষুধ পর দিন চলে আসছে। এটা কি সত্যি, মানে এটা এবারে জার্মানি থেকে সেই ওষুধটা চলে এসেছে বাংলাদেশে পরের দিন? হ্যাঁ, তার মানে কি জার্মানিতে একজন জিন ডক্টর আছে, মানে কি বুঝতে পারছি, মানে মা যদি জিন হয় তাহলে ছেলে এরকম। আমার কাছে মানে কি কিন্তু ব্যাপারটা তো প্রমাণিত, মানে ব্যাপারটা প্রমাণিত এখানে বলতেছে যে ও এক্সিস্টেন্সটা টের পাইছে হাত দিয়া। না, তার থেকে বড় কথা যে ওষুধটা একদিনের মধ্যে জার্মানিতে এখানে চলে আসলো। তার মানে আমাদের এখানে তার মানে একজনের নানি যিনি জিন আছেন, এবং জার্মানিতে একজন ডাক্তার আছেন যিনি জিন। আর আমি জানি না যে জিন হলে আবার কি ওর মানুষ হলো, মানে দুইটা মানে সাইন্টিফিক্যালি দুইটা স্পেসিসে মানে কি এটা হইতে পারে না, মানে সেটাই, মানে আমি ওই জন্যই মানে অনেক কিছুরই ব্যাখ্যা আসলে নাই। যাই হোক, আমরা মনে হয় শেষের দিকে চলে আসছি প্রায়। তো আমরা সাকিব ভাইয়ের গল্প দিয়ে আজকে আসলে শেষ করতে চাই। সাকিব ভাই কি বলেন? হ্যাঁ বলি। হ্যাঁ, ওকে। গল্পটা হচ্ছে একটা ভোটেস্ট কেস বেসিক্যালি, যেটা আমরা ইনভেস্টিগেট করবো ইন দ্য নিয়ার ফিউচার। ওকে। আমরা যে ঘটনাটা শুনেছি সেটা হচ্ছে যে অনেক আগের ঘটনা। এরকম অনেক স্টোরি আমরা হয়তো অনেকে শুনেছি, অনেক হয়তো শুনিনি। আচ্ছা, স্পেসিফিক কিছু কারণে আমরা এখানে যাব। একটা লোক, সে বাড়ি ফিরছিল ঢাকা থেকে, তো অনেকদিন আগের কথা। তো তখন তার এটা হচ্ছে ওই সিলেট হবিগঞ্জ ওই এলাকার আর কি। ওকে। তো হবিগঞ্জ সম্বন্ধে যারা বেশি জানে না, সেটা হচ্ছে যে হবিগঞ্জ এই বর্ষার সিজনে অনেক ডুবে যায়। এবং হবিগঞ্জে যদি কেউ যায় তাহলে দেখবে গ্রামের দিকে একটু ঢুকলেই, হবিগঞ্জ শহরটা খুব ছোট, আচ্ছা, একটু গেলেই গ্রাম। তো গ্রামগুলা অনেক দূরে দূরে আর ছোট ছোট ক্লাম্পস, আর ক্লাম্পগুলা সব একটু উঁচা জায়গায়। আচ্ছা, বুঝছো, মানে ঢেউ খাওয়ানোর মতো একদম। নিচে মানে খালি জায়গাগুলো হচ্ছে ঢেউয়ের নিচের পাটটা, আর ঢেউর উপরের পাটটা একটা ছোট গ্রাম, এরকম আর কি। মানে বেসিক্যালি ফ্লাড যেখানে একটু কম হয় ওখানে গ্রামটা হয়। আচ্ছা, তো এরকম একটা সিচুয়েশন। তো এনিওয়ে, তো নৌকা টোকা করে যাচ্ছিল, গিয়ে ঘাটে টাটে নামছে, তো রাত হয়ে গেছে। আগে যেটা ছিল যে বাড়িটারি যেতে অনেক কষ্ট করতে হতো লোকজনদের, রাত হয়ে গেছে। সে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন হঠাৎ করে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা, তো সে তখন ওর তো অবস্থা টাইট, ভিজে টিজে একদম একাকার, কোথাও কাউকে দেখছে না, কোনো আলোবাতি নেই। তখন ইলেকট্রিসিটি তো ছিল না ওসব দিকে, এবং ঘুটঘুটে অন্ধকার। তো সে একটু ভয় পাচ্ছে, ঠান্ডায় ভিজতেছে, মানে যাবতীয় বাজে অবস্থা। তো হঠাৎ সে তখন রাতের বেলা চাঁদের আলো যতটুকু ছিল ওখানে দেখে যে দূরে একটা ছোট্ট মসজিদ দেখতে পাচ্ছে। আচ্ছা, মসজিদ থেকে তাও আচ্ছা ফাইন, একটা শেল্টার পাওয়া গেল। সে দূর দিয়ে মসজিদে যায়। মসজিদে গিয়ে এসে, আর গ্রামের মসজিদগুলো ছোট হয়, ছোট ছোট মসজিদ থাকে আর কি। তো ওখানে গিয়ে হি টুক শেল্টার। আচ্ছা, শেল্টার নিল। শেল্টার নিয়ে সে এই কাপড় টাপড় যা পারলো চেঞ্জ শেষ করলো, সাথে কাপড় টাপড় ছিল, চেঞ্জ শেষ করে সে সাফ টাফ করে সে বসে থাকলো। বসতে বসতে ঘুমাই গেল। আচ্ছা,
ঘুমিয়ে গেছে, ভাবছে এখানে মানে ঝড় তখন অনেক রাত আর কি, মানে 11টা-12টা হবে whatever, ভাবছে যে রাতটা এখানেই সেরে দিই, এখন এত রাতে বেরোবো না। তো ঘুমিয়ে গেছে, তো ঘুমের মধ্যে হঠাৎ ফিল করা শুরু করছে যে ওর অনেক গরম লাগতেছে ঘুমের মধ্যে। হ্যাঁ, আচ্ছা। এরা কিন্তু ঝড় হচ্ছিল, আর ঝড় হলে কিন্তু ওই বৃষ্টি বাতাস ঠান্ডা হয়ে যায় পুরো রাতের বেলা, এবং চারিদিকে যেহেতু পানি আরো ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়, তো ওর গরম বেশ গরম লাগা শুরু করলো, অস্বস্তিকর গরম লাগা শুরু করছে। তখন হঠাৎ তার মানে গরমে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে হি স সামথিং ভেরি স্ট্রেঞ্জ। কিরকম? সেটা হচ্ছে যে সে দেখে যে ওই মসজিদটা ইজ ফুল অফ পিপল। মসজিদটা, হ্যাঁ, মসজিদ ইজ ফুল অফ পিপল, সবাই সাদা পাঞ্জাবি, এটা সবাই একই কথা বলে। ও বলছে যে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, এই সেই পাগড়ি টাগড়ি টুপি টুপি পরা, খুব ধবধবা সুন্দর দাড়িওয়ালা লোকজন, এভরিবডি ইজ প্রেইং। সবাই, হ্যাঁ, সবাই দোয়া করছে বা সবাই নামাজ পড়ছে। হ্যাঁ, সবাই দোয়া করছে, নামাজ পড়ছে, জিকির পড়ছে, এবং সে এটা দেখে একটু ইয়ে হয়ে গেল যে কি ব্যাপারে এত রাতে এখানে তো লোক কেন। সে তখন সবাই তো নামাজ রোজা পড়ছে, মানে কালাম মানে দুধ পড়ছে, সে কথা বলার সাহস পাচ্ছে না, মানে আসলে ডিস্টার্ব করে সেটা কি হয়, নামাজ পড়ছে, মসজিদই তো নামাজ পড়লো, সে নামাজ পড়ছে সেটাই। সে ভাবলো আচ্ছা এত লোক নামাজ পড়ছে এত রাতে, হ্যাঁ এত রাতে আমি একটু পড়ি, আচ্ছা কারণ কেমন লাগে সবাই পড়তেছে, আমি এখানে বসে আছি। সেও খুব ইন্সপায়ার্ড হয়ে সে নামাজ পড়া শুরু করলো আর কি। নামাজ পড়ছে, এট ওয়ান পয়েন্ট সে সেজদা দিয়ে উঠে দেখে কেউ নাই। এইটুকু সময়ের মধ্যে সবাই উঠাও। হ্যাঁ, ও সেজদা দিল, উঠলো, উঠে দেখে কেউ নাই। আচ্ছা, কেউ নাই, তো সে তখন ঘাবড়ে গেল, কি ব্যাপার, ধাম করে স্বপ্ন নাকি, তখন সে একদম কনফিউজ নাকি স্বপ্ন দেখলাম। আচ্ছা, দেন সে একটা শব্দ শুনছে, কে জানি ঢুকতেছে মসজিদে। আচ্ছা, মসজিদে তখন একজন ঢুকছে, ঢুকা ওকে দেখে চিৎকার দিয়ে দৌড় দিয়ে বাইরে পালা গেছে। মানে তখন হচ্ছে যে যিনি মানে সেই মসজিদে আশ্রয় নিয়েছিলেন তাকে দেখে, হ্যাঁ তাকে দেখে সে মানে যে লোকটা ঢুকছিল এক চিৎকার দিয়ে দৌড়। আচ্ছা, তখন সে তো কমপ্লিটলি কনফিউজ, তখন সে কি করবে, আর একটু ওয়েটেড করলো। তো তারপরে তখন ফজর টাইম হয়ে গেছিল বেসিক্যালি। ওকে, তো একটু পরে এই আধা ঘন্টা 1 ঘন্টা পুরো আলো হয়ে গেছে। আলো হওয়ার সাথে তো ওই লোকটা ফেরত আসছে। আচ্ছা, লোকটা ফেরত আসছে যে তখন বলছি কি ব্যাপার, তখন সে বেরোচ্ছে, কি ব্যাপার আমাকে দেখে এভাবে পালাইলেন কেন। তখন বেসিক্যালি তখন সে ওকে অনেক এক্সপ্লেন করছে। স্টোরিটা খুব ইন্টারেস্টিং। স্টোরিটা হচ্ছে যে ওই মসজিদটাকে ওরা বলে জিনের মসজিদ। আচ্ছা, ওকে, ওটা জিনের মসজিদ বলা হয়। আচ্ছা, অ্যাপারেন্টলি দিস ওয়াজ বিল্ট ডিউরিং হযরত শাহজালালের টাইম। ওকে, মানে শাহজালাল যখন সিলেট কনকর করছিলেন, ওই দিক দিয়ে ঢুকছিলেন, ওনার 2টা আর্মি ছিল। আচ্ছা, ওয়ান ওয়াজ দ্য নর্মাল আর্মি, আর একটা ছিল দ্য আনসিন আর্মি। ওকে, এটা একটা টার্মও আছে, টার্মটা আমি ঠিক জানি না। আচ্ছা, ট্রান্সলেট করলে এটা টার্মটা হচ্ছে আনসিন আর্মি। আনসিন আর্মি, ওকে। ওই আনসিন আর্মি একটা রিকোয়েস্ট ছিল টু হযরত শাহজালাল যে উই নিড আ প্লেস টু প্রে। এন্ড সেই মানুষ সেই অ্যাপারেন্টলি এগুলো সত্যি মিথ্যা আমি জানি না। না, ঠিক আছে, সেটা ঠিক আছে। হযরত শাহজালাল অ্যাপারেন্টলি ওই একটা ওই মসজিদ বানিয়ে দিয়েছিল যেখানে দিনের বেলা পিপল ক্যান প্রে, রাতে ওখানে কেউ যায় না। ঠিক আছে, রাতে ওই জিনরা নিয়ে গিয়ে নাকি ওখানে তারা তখন প্রে করে। হ্যাঁ, তারা প্রে করে, এবং ওই ভদ্রলোক রাতে ছিল। তো জিনরা ওখানে গিয়ে হি স জিন যারা প্রে করতেছিল। ওকে, জিনরা চলে গেছিল, দেখে শুভে সাদিকের সময় হয়ে গেছিল, দেখে জিনরা চলে গেছে। আর ওই মজ্জেম যে আসছিল সে এসে ভাবছে ওই ব্যাপারটা জিন, একজন থেকে গেছে, বিকজ হি ডিডন্ট এক্সপেক্ট টু সি এনিওয়ান দেয়ার। রাইট, সো দিস ইজ ওয়ান স্টোরি আর কি। আমরা ওখানে যাব বিকজ এই মসজিদে আরো অনেক স্টোরি আছে যেগুলো আজকে আমি শেয়ার করবো না, আমরা সেগুলো জানতে পারবো। বাট এই মসজিদটা অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে, বাট আজকে একটা বললাম আর কি। না, আমার কাছে অনেক ইন্টারেস্টিং, এবং আপনাদের খুব দ্রুত আমার মনে হয় সেখানে যাওয়া উচিত। না, অ্যাবসলিউটলি গিয়ে দেখা উচিত যে কি অবস্থা। আর কোনো গল্প কি আজকে আছে? আমরা মানে এখনো কিছুক্ষণ মনে হয় বলতে পারবো যদি চাই, মানে যদি সেরকম কোনো কিছু থেকে থাকে। আই এম ফিনিশড। আর কি বলবো বলো? তাহলে আমি একটা বলতে চাই সাকিবের মসজিদ এক্সপিরিয়েন্স সাথে মিল রেখে, সেটা হচ্ছে যে অনেক আগে আমার নানা যখন জীবিত ছিলেন, তো উনার একটা শখ ছিল এরকম সুপার ন্যাচারাল খুঁজে বেড়াতেন। তো অফিসের পরে উনি আর আমার আরেক নানার হাজবেন্ড, মানে 2 নানা মিলে ওনারা গাড়ি নিয়ে খুঁজে বেড়াতেন। তো উনাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছিল হাইকোর্ট মাজারে মসজিদে, সেম এক্সপিরিয়েন্স দ্যাট সাকিব জাস্ট টোল্ড আস। ওনাদেরকে বলা হয়েছিল রাত 9টার পরে আপনারা কি এই মসজিদে আসবেন না,
9টার পর আপনারা চলে যাবেন, এবং 9টার পর মানুষজন এসে নামাজ পড়ে সবাই চলে গেছে, এন্ড মুয়াজ্জিম বা যেই থাকে খতিব সে মসজিদটা তালা মেরে রেখেছে। তো আমার নানা অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, করার পরে হঠাৎ করে 1-2 ঘন্টা পরে তারা শুনতেছে যে জিকিরের আওয়াজ, এবং তারা মসজিদের কাছে গেছে, গিয়ে দেখতেছে জানলা দিয়ে ভিতরে অন্ধকার, বাইরে থেকে আলো আসতেছে, ভিতরে কোনো মানুষ নাই, কেউ নাই, কিন্তু ভিতর থেকে মনে হচ্ছে যে শয়ে শয়ে মানুষ বসে জিকির করতেছে, গুম গুম করে একটা আওয়াজ। তোনারা বেশ অবাক হয়ে গেছে ভিতর থেকে কে জিকির করতেছে। এবং একটু পরে একটা লোক আসছে ওনাদের কাছে, এসে আমার নানার পিঠে হাত রাখছে, তাকায় সোনার দিকে, তাকে বলছে তোমরা চলে যাও এখান থেকে। এবং ওনার সঙ্গে চলে গেছে, এবং চলে যাওয়ার সময় গল্পটা কিন্তু বেশ সিমিলার কিন্তু। এবং চলে যাওয়ার সময় আমার যে আরেক নানা ছিলেন উনি লোকটার দিকে তাকাইছেন, ওনাকে সালাম দিচ্ছেন, ওনার পায়ের দিকে তাকাইছেন, এবং দেখছেন উনি মাটি থেকে একটু উপরে উঠানে দাঁড়ানো, মাটি মানে ওনার পা মাটি টাচ করতে সামনে হচ্ছে তার মানে, এবং বয়স্ক লোক, সাদা আলকেল্লা পড়া। ওকে, আমরা শেষ করবো শোটা। লাস্টে আরেকটা কথা সাগর, আপনার কাছে, আপনি যেহেতু বারবার করে দেখেন, আপনার কাছে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে কোনোদিন কখনো কোনো সময় একদম চোখের সামনে কিছু দেখেছেন কিনা? একদম চোখের সামনে যেগুলি দেখছি আসলে সেগুলি মানে কি আমি ঠিক পুরোপুরি সুস্থ অবস্থায় দেখছি কিনা মানে কি সেজন্যই এগুলি ব্যাপারগুলো ম্যাক্সিমামই হয় আমার তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, এবং বাসায় আমার রুমটায় থাকলে। এমনি রুমের বাইরে গেলে একটাও হয়েছে, সেটা আমাদের এলাকাটা মিরপুরের যে এলাকায় আমি মানে কি জন্ম এবং থাকা, ওই এলাকাটা আসলে 15 বছর আগে ওই এলাকাটা ছিল একদম ফাঁকা, এখন একদম কোটি কোটি মানুষ। কিন্তু ওইখানে আমি একবার স্কুল থেকে ফেরার সময় দুপুরবেলা, একদম দুপুরবেলা একটা গলি, মানে গলিটা চওড়া হবে 3.5 ফুট 4 ফুট এরকম, ওইগুলি দিয়ে আসা যাওয়া করতাম, ফাঁকা ছিল। আমি ভয় পাইছিলাম অন্য কারণে, একটা উড়ন্ত কিছু আমাকে ধাওয়া করতে করতে আনছিল আর কি, একদম ওইগুলির মাথা থেকে বাসা পর্যন্ত দিনের বেলা, এবং কি আমি কিছু দেখতেছি না, কিন্তু কি আমি একটা মানে কি একটা উত্তাপ এবং একটা ডানার ঝটপট টাইপের কিছু, কিন্তু কিছু দেখতে পারতেছি না। এটা আমার মানে কি ব্রেনের মধ্যে হতে পারে, আমি আমার পিঠের দিকে এটার অস্তিত্ব টের পাচ্ছি। এবং আমার মানে কি সে যে আমার সাথে দৌড়ায় পারবে না এমন তো না, কিন্তু কি জাস্ট মানে তাড়া করে নিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা স্পিরিচুয়াল, ঠিক না, আমি সব গল্প একটা মানে কি এটা শোনা ঘটনা এবং আমাদের সব পরিচিত একটা ইভেন্ট নিয়ে ঘটনা, সেটা হচ্ছে আমাদের চারুকলা ইনস্টিটিউট সবাই যারা গেছেন ভিতরে দেখছেন যে ভিতরে একটা পন্ড আছে যেটা পানি নেই, এটা নিয়ে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। চারুকলা ঠিক এই সাইডটাতে মানে পূর্ব সাইডটাতে একটা রুম ফিল্ম মেকিং এর ভবন যেগুলি, ওখানে একটা রুম সবসময় তালা দেওয়া থাকে। আমার একবার সৌভাগ্য হচ্ছে ভিতরটাতে যাওয়া, ওইখানে একটা পুরাতন আমলের কবর আছে, যে কবরটা মানে লক থাকে সবসময়, এবং একজন কি জানি একটা মাজার লেখা আর কি, ওটা জয়নুল আবেদিনই লক করে দিয়ে গেছে, যেখানে কবরটা চারদিকে শেকল ছিল। তো আমাদের চারুকলার সিরামিক মৃৎশিল্প বিভাগের একজন টিচার, উনি মানে কি এখন কেউ এগুলি করে, এগুলি কুসংস্কার, এগুলি করা যাবে না বলে ওই শিকলগুলি সব ওই পন্ডে আগে একটু হলেও পানি থাকতো। আচ্ছা, তারপর ওই শিকলগুলি পন্ডের ভিতরে, ওই বড় পন্ডটার ভিতরে ফেলে দিয়েছিল। এরপর থেকে মানে কি যে এটা লিজার যেটা, যে এরপর থেকে পন্ডটাতে আর কখনো পানি হয় না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বছর 20 আগে ওইখানে পন্ডের পাশে যে একটা শিরিষ গাছ আছে, ওইখানে একটা ছাত্রী আত্মহত্যা করছিল, এবং 96-এ আমরা যখন ভর্তি কোচিং করি তখন ঠিক ওই সিরামিক্স ভবনের পিছনে একটা মার্ডার হয়েছিল, সেটা নিয়ে মানে কি একদম চোখ টোক তোলা সারা, মানে কি একদম মোরব্বা বানানো টাইপের, একদম ছুরি দিয়ে কাঁচানো। ওইখানে তো ওইখানে তুমি আসিফ ভাই ওইখানে একবার যেখানে মার্ডার হয় ওইখানে আমরা একবার প্ল্যান সেট করার চেষ্টা করছিলাম, কিন্তু সাকসেসফুল হয়নি। মানে সবগুলো গল্প আজকে আমরা শেষ করেছি আপাতত। এখন আমরা মনে হয় যে শোটা শেষ করতে হবে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, অনেকে হয়তো অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন। আর কেউ কিছু বলবেন কি? ভাই, আমি জাস্ট বলতে চাই যে সুমন ভাই গোস্ট হান্টার্স এর সাথে খুবই সফল একটা এক্সপেডিশনে গিয়েছিল। আচ্ছা, গোস্ট হান্টার্স যারা চিনেন না, গোস্ট হান্টার্স হচ্ছে অরিজিনাল টিম যারা এই বিভিন্ন হন্টেড প্লেসে কে ইনভেস্টিগেশন করে, ভেরি ওয়েল নোন। সো ওদের সাথে উই হ্যাভ মেড এ লিয়েজো। আচ্ছা, এবং ওদের সাথে খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা হোপফুলি নেক্সট শোতে সুমন ভাই নিজে এসে আমরা সেটার জন্য ওয়েট করছি, এবং আমরা সেই শোটার জন্য মানে কি বলবো যে খুব অধীর আগ্রহে আছি যে সেইখান থেকে কি ঘটনাগুলো তিনি জেনে আসেন। তো আমরা কি শেষ করবো তাহলে?
শেষ করি আর সবাইকে আমরা শুভেচ্ছা, কারণ ঈদের দিন তো আমরা এখানে থাকবো না। সেটাই আমার মনে হয় যে সবার পক্ষ থেকে, হ্যাঁ সবাই ঈদ মোবারক একটু আমার পক্ষ থেকেও, এবং ঈদ মোবারক, কারণ ঈদের আগে হোপফুলি এটাই কি বলবো যে যদি শুক্রবারে হয়ে যায় ঈদটা তাহলে সকালবেলায়, সুতরাং এটা হয়তো শেষ ঈদের আগে শেষ। সো ভূত এফএম সবাইকে সবার কতটুকু ভালো লাগছে বা কি লাগছে এটা আপনি আমাদের যে রেডিও ফুর্তি যে ফেসবুকে যে রেডিও ফুর্তির গ্রুপ আছে সেটাতে আপনি জানাতে পারেন। আর এছাড়াও SMS করতে থাকুন আমাদেরকে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন আপনার অভিজ্ঞতার কথা, এবং আমরা চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করার। আর ডেফিনেটলি আপনি যে SMS গুলো পাঠাবেন সেই SMS গুলো আমাদের সঙ্গে আমরা খুব গুরুত্বের সাথে নিচ্ছি, এবং আমরা সেগুলো সবকিছু রেখে দিচ্ছি। আপনারা দেখলেন যে গত ভূত এফএম এর যে সমস্ত SMS গুলো আমরা পড়তে পারিনি বা যাদেরকে ফোন দিতে পারিনি, চেয়েছিলাম ফোন দিতে সময় হবে দিতে পারিনি, তাদের সাথে আমরা আজকে কথা বলেছি। তো যাই হোক না কেন, স্পিরিচুয়াল অনেক ব্যাপার স্যাপার আছে চারপাশে আপনার, তারপরেও সবকিছুর মধ্যেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সাহসী হবেন যাতে ভূত এফএম শুনতে পারেন। সবাইকে ধন্যবাদ। শেষ করতে যেতে যেতে আমরা একটা গান প্লে করবো ইনফ্যাক্ট, এবং সেই গানটা হচ্ছে ডিওর একটা গান। হ্যাঁ ডেফিনেটলি ডিওর সেই গানটা প্লে করবো আমরা, চলুন শুনে আসি আমরা। ওকে। করছিলাম আমরা, এবং ভূত এফএমের মাঝখানে খুব ব্যাপারটা খুব অদ্ভুত হলো, মানে আমি যে গানটা দিলাম সেই গানটা অটোমেটিক স্কিপ করে আরেকটা গান বাজতে শুরু করলো, এবং তারপরে আবার ডিও গানটা ফিরে আসছে। সো চেক ইট আউট অ্যান্ড গুড নাইট।